আজকালকার দিনে অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের ডেটিং অ্যাপের মাধ্যমে বন্ধুত্ব করেন। আজকালকার ছেলেমেয়েদের মধ্যে এই ডেটিং অ্যাপ ব্যবহার করে নতুন, নতুন বন্ধুত্ব তৈরি করার একটা কিন্তু বেশ প্রবণতা আছে। অনেক জায়গাতেই এই জিনিসটা আমরা দেখতে পাই। দেশেও আছে, বিদেশেও আছে। কিন্তু এই যে ডেটিং অ্যাপগুলো রয়েছে, এখানে যাদের অ্যাকাউন্ট থাকে, তাদের প্রত্যেকেরই যে অথেন্টিসিটি আছে বা প্রত্যেকে যেটা লিখছে, প্রকৃত অর্থেই তারা সেই ছেলেটি বা সেই মেয়েটি কিনা, এই বিষয়ে কিন্তু অনেক রকমের কনফিউশন থাকে। এবং অনেকে এই ডেটিং অ্যাপের চক্করে বন্ধুত্ব পাতাতে গিয়ে সেখানে কিন্তু অনেকেই অনেক রকমের বিপদের সম্মুখীন হচ্ছে। অনেকের সাথে অনেক ধরনের স্ক্যাম হচ্ছে, সেটা হয়তো আপনারা জানেন। কিন্তু শুধুমাত্র এই টাকা পয়সা সংক্রান্ত স্ক্যামই যে হয় তা কিন্তু নয়। আজকে আমি যে ঘটনাটা আপনাদেরকে বলবো, সেই ঘটনাটায় যে আরকি যার সাথে ঘটনাটা আরকি ঘটেছে, সে কিন্তু তার জীবনের একটা খুব ভয়ংকর সময় এই ডেটিং অ্যাপের মাধ্যমে বন্ধুত্ব করার জন্য তার কিন্তু ফেস করতে হয়েছে। এবং এই ঘটনাটা সম্পূর্ণ সত্যি ঘটনা। আর যিনি আজ এই ঘটনাটা পাঠিয়েছেন, এই ঘটনাটা কিন্তু তারই একদম বেস্ট ফ্রেন্ডের সাথে ঘটেছে। আমি সকলকে বলব এই ঘটনাটা স্পেশালি পুরো ১ম থেকে শেষ অবধি শুনুন। আমাদের মধ্যে অ্যাওয়ারনেস বা সচেতনতা বলতে যেটা বোঝায়, সেটা কিন্তু অনেক দরকার আছে। আর এই বিষয়টা স্পেশালি সকলের জানা উচিত যে কিভাবে মানুষের সাথে কত ধরনের প্রতারণা হচ্ছে। এবং এটা একটা অদ্ভুত ঘটনা, যেখানে কিন্তু মানুষের যে ক্ষতি করা হচ্ছে সেটা কিন্তু সে একদম শেষ মুহূর্ত পর্যন্ত সে বুঝতে পারছে না যে আদতে তার ক্ষতি হচ্ছে, এবং এটা একটা ভয়ংকর ঘটনা। তো সকলকে বলব আপনারা প্রত্যেকে আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা কিন্তু আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আরেকটা রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেল আর ৫ টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি ঘটনাগুলো যদি আরো অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ থাকতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। আজকে যে ঘটনাটা আমি এখন আপনাদেরকে বলবো, সেই ঘটনাটা সুধাংশু লিখে পাঠিয়েছে। এবং সুধাংশু যে ঘটনাটা লিখেছে, সেই ইমেলটায় ও বারবার মেনশন করেছে যে ওর বন্ধুর নামটা নিয়েছে, কিন্তু ও বলেছে যেন ওর বন্ধুর আসল নামটা না বলা হয়। ওর বন্ধুর ডাকনাম হচ্ছে তীর্থ। তো আমি এই ঘটনাটা বলার সময় আমি ওনাকে তীর্থ বলেই সম্বোধন করছি। তো প্রথমে আমি এই ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নিই। তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। তীর্থবাবু এবং এই সুধাংশুবাবু এ দুজনে হচ্ছে একদম ছোটবেলাকার বন্ধু। এবং দুজনে ছোটবেলা থেকেই দুজনের সাথে সমস্ত কথাবার্তা শেয়ার করে। বুঝতেই পারছেন বেস্ট ফ্রেন্ড মানে যেরকম হয় আরকি। তো ওরা দুজনেই পড়াশোনায় মোটামুটি ভালোই ছিল, এবং স্কুল জীবন একসাথে, কলেজ জীবনে দুজনের আলাদা কলেজ হলেও দুজনের বাড়ি যেহেতু কাছাকাছি, তো বন্ধুত্বটা কিন্তু একেবারে অটুট ছিল। এবার যখন আরকি দুজনের মানে কলেজ পাশ হয়ে যায়, তারপর ওরা দুজনেই চাকরি পায়। এবং দুজনেই চাকরি পায় পুনেতে। এবার পুনেতে ওরা দুজনেই চাকরি পেলেও দুজনের অফিস কিন্তু আলাদা ছিল। মানে দুজনেই আলাদা কোম্পানিতে চাকরি পায়, এবং অফিসটাও আলাদা ছিল, কিন্তু মানে পুনে শহরের মধ্যেই ছিল। এবার ওরা কলকাতা থেকে পুনে যায়, এবং সেখানে গিয়ে কিন্তু ওরা দুজনে একটা 1 বিএইচকে ফ্ল্যাট ভাড়া করে, এবং সেখান থেকে ওরা দুজনে অফিস যাতায়াত করত, এবং ওরা দুজনে রেন্ট মানে দুজনে শেয়ারে আরকি ওই ফ্ল্যাটটা ভাড়া নিয়ে থাকত। এবার পড়াশুনো একাডেমিক শেষ হয়ে গেছে, চাকরি জীবনে ঢুকেছে, চাকরির ক্ষেত্রেও বেশ ভালোই চলছে সবকিছু। এবার সুধাংশু বাবু যেটা লিখেছে, যে সুধাংশু বাবুর মানে এখন যে স্ত্রী, তো তার সাথে কিন্তু সুধাংশু বাবুর
পরিচয় বেশ অনেক দিনেরই। কলেজ জীবনের শেষ থেকেই পরিচয় এবং দুজনেরই বাড়ি থেকে ১ম থেকে জানতো এবং ওরা দুজনেই যে ভবিষ্যতে বিয়ে করবে, ওরা সংসার করবে সেটা আগে থেকেই ঠিক ছিল। এবার তীর্থবাবুর ক্ষেত্রে যেটা বলি, ওনার যে বেস্ট ফ্রেন্ড, তো তীর্থবাবুর ক্ষেত্রে ওনার কিন্তু এরকম কোনো বান্ধবী কোনোদিনই ছিল না। এবার যা হয় আরকি, এবার অফিসে বা বন্ধু-বান্ধবদের মধ্যে অনেকে ওকে জিজ্ঞেস করতো যে, "কিরে তোর বিয়ে কবে? কাকে বিয়ে করবি?" এরকম বলতো। তো ও যখন বলতো যে, "আমার ওরকম কোনো দেখাশুনো নেই। যখন মনে হবে বাড়ি থেকে বলব, বাড়ি থেকে দেখবে, তারপরে আমাদের বিয়ে হবে।" তো তখন তীর্থবাবুকে কিছু অফিসের কলিগ যারা বন্ধুর মতো হয়ে গেছিল, তো তারা বলছে যে, "দেখ এখনকার দিনে অ্যারেঞ্জ ম্যারেজ করাটা খুব চাপ। একদম সম্পূর্ণ অজানা, অচেনা একজনকে বিয়ে করবি, এটা একটা খুব অড বিষয়। হতেই পারে যে তোর সাথে হয়তো মানে বিয়ের সময়টুকু হয়তো বিয়ে ভেবেই যদি তুই এগোস, তাহলে হয়তো তখন বুঝতে পারবি না। পরবর্তী ক্ষেত্রে হয়তো অ্যাডজাস্টমেন্ট এর প্রচুর প্রবলেম হতে পারে।" এবার তীর্থবাবু যখন এটা শোনে এবং বহুদিন থেকেই ওর বন্ধু-বান্ধবরা বলে আসছে যে, এখনকার দিনে কিন্তু কেউ অ্যারেঞ্জ ম্যারেজ করে না। আর একটা মানুষকে ভালো করে জানা, পরিচয় থাকাটা খুব দরকার সারাটা জীবন কাটানোর জন্য। দুটো মানুষের ফ্রিকোয়েন্সি সেম কিনা, চিন্তাভাবনা সেম কিনা, এটা কিন্তু খুব ম্যাটার করে। তো এরকম কথাবার্তা অনেকে বলে-টলে এবং বলা-টলার পরে তীর্থবাবু এটা নিয়ে মানে বারবার দেখুন আপনার সামনে যদি কেউ একটা কোনো কথা বারবার বলতে থাকে, হয়তো আপনারও কোথাও মনে আসতে পারে যে হ্যাঁ, কথাটা হয়তো কিছুটা হলেও ঠিক। আর সত্যি কথা বলতে কি এটা সত্যিই ব্যাপার যে একটা মানুষকে বিয়ে করার আগে তাকে একটু জানা, একটু পরিচয় এটা সত্যিই দরকার। তো এরকম চিন্তাভাবনা থেকেই তো একদিন ওনারই এক কলিগ বলে যে আমি এরকম একটা আমি ডেটিং অ্যাপটার নাম নেব না। তো উনি বলেছেন যে, "আমি এরকম অ্যাপে একটা আ অ্যাকাউন্ট খুলেছিলাম। তো সেখানে একটি মেয়ের সাথে আমার পরিচয় হয়। তো তার সাথে আবার কথাবার্তা হয়েছে। ভালো মেয়েটা, ফ্যামিলি ভালো। তো আমরা এবার বিয়ের কথা ভাবছি।" এরকম করে বলেছে। এবার সেই কলিগটা আবার তীর্থবাবুকে বলেছে যে, "তুই একটা অ্যাকাউন্ট খোল। তুই এখানে একটা অ্যাকাউন্ট খোল এবং তোর যদি ভালো লাগে তুই কারো সাথে কথা বলবি। তোর যদি ভালো না লাগে তুই কথা বলবি না। তুই তখন অ্যারেঞ্জ ম্যারেজ যেরকম তোর বাড়ি থেকে দেখে দিলে বিয়ে করবে, তুই সেরকমই করবি। অ্যাকাউন্ট খুলতে তো কোনো অসুবিধে নেই।" এবার তীর্থবাবুর কিন্তু ১ম এ আ ইচ্ছে ছিল না। মানে উনি ভেবেছিলাম যে, "না এসবের মধ্যে আমি কোনোদিন এসব অ্যাপ-ট্যাপ ইউজ করি না। আর ফট করে আমি কাকে কি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো? আমার দরকার নেই।" তো যা হয় আরকি পারিপার্শ্বিক একটা চাপ, পিয়ার প্রেশার। তো সেরকম একটা প্রেশারে ওই অফিসের মধ্যেই একজন ওই অ্যাপটা ইনস্টল করে ওনার ফোনে এবং ওই অ্যাকাউন্টটা খুলে দেয়। এবার অ্যাকাউন্ট যখন খোলা হয়েছে মাঝে মধ্যে অ্যাকাউন্টটা খুলে চেক করছে। এরকম ৫-৬ দিন চলতে থাকে। এবার সুধাংশু বাবুর সাথে যখন কথা হয় মানে দুজনে বেস্ট ফ্রেন্ড তার মধ্যে একই সাথে থাকে। তো ওকে বলেছে, "দেখ এরকম একটা যে অ্যাকাউন্ট খুলেছি।" তো তখন সুধাংশু বাবু বলেছে, "ঠিক আছে অ্যাকাউন্ট খুলেছি এটার মধ্যে তো খারাপ কিছু নেই। তবে যাই করবি একটু বুঝে শুনে দেখে নিস। ঠিক আছে?" তো সুধাংশু বাবু বলছে, "দেখ মানে তুই এগুলো তো অতটা মানে একটা মানুষের অ্যাকাউন্ট দেখে তার ছবি দেখে তো তার সম্পর্কে তো বলাটা সম্ভব নয়।" তো সুধাংশু বাবুকে তীর্থবাবু বলছে যে, "হ্যাঁ, সেটা তো ঠিকই। আমি এটা অত সিরিয়াসলি নিচ্ছি না। জাস্ট আছে কখনো, কখনো কাজ না থাকলে ফ্রি টাইমে আমি হয়তো একটু অ্যাপটা খুলি।" এরকমই আরকি। এবং ১ম ২০-২৫ দিন কিন্তু খুব নরমাল গেছে। মানে উনি ওই অ্যাপটা হয়তো দিনে ১-২ বার খুলেছে, একটু দেখেছে দ্যাটস ইট। এইবারে দিন ২৫ বা ধরুন ১ মাস পরের ঘটনা। হঠাৎ করে ওই ডেটিং অ্যাপে একটি মেয়ে তীর্থবাবুকে মেসেজ করে এবং তীর্থবাবুকে যে মেসেজ করেছে সেই মেয়েটি আ মানে বাঙালি মেয়েই আরকি। একটি বাঙালি মেয়ে এবং সেও কিন্তু পুনেতেই থাকে কাজের সূত্রে। এবার মেয়েটা মেসেজ করেছে। তীর্থবাবু ১ম দিন মেসেজটা অতটা পাত্তা দেয়নি। তো আবার ২য় দিন মেয়েটা আবার মেসেজ করে। এবার তীর্থবাবু জাস্ট হাই হ্যালো জাস্ট এরকম টুকটাক কথাবার্তা হয়। এবার মানে একদম নরমাল কথাবার্তা হয়। মানে যে বলেছে আমি এই নিয়ে পড়াশোনা করেছি, এখানে থাকি, এখানে কাজ করি এরকম নরমাল বলেছে। এবার টুকটাক কথা হতে, হতে তীর্থবাবুর বেশ মেয়েটিকে ঠিকঠাক লাগে। এবার মেয়েটি তখন হঠাৎ করেই তীর্থবাবুকে বলে যে মানে ওর ডিটেইলস জিজ্ঞেস করে যে কোথায় থাকে, কি নিয়ে পড়াশোনা করেছে, কোথায় চাকরি করে। মানে মেয়েটা কিন্তু তীর্থবাবুর থেকে পুরো ডিটেইলস জেনে নিয়েছে। এবার ওই মেয়েটা আবার নিজের সম্পর্কে যখন বলেছে, তখন একটা খুব মানে খুব একটা ওয়েল নোন কোম্পানি নয়, সেরকম একটা কোম্পানিতে মেয়েটা চাকরি করে সেটা বলেছে। এবং মেয়েটা বলে যে মেয়েটাও নাকি কলকাতা থেকেই বিলং করে।
এবার টুকটাক কথাবার্তা হতে হতে এবার তীর্থবাবুর না মানে ব্যাপারটাকে একটুখানি সিরিয়াসলি নিতে শুরু করে। এবার এবং মেয়েটি হঠাৎ করেই তীর্থবাবুকে বলে যে, "ঠিক আছে, আমরা তো দিন ১৫ কথা বললাম। তো এবারে আমরা, তুমি যদি চাও তাহলে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার এগুলো আমায় দিতে পারো।" এবার যেহেতু ওনারও একটা লেভেল অফ ম্যাচুরিটি চলে এসেছিল, উনি ভাবলেন যে ঠিক আছে, আমরা কথা বলছি। তো এরকম অ্যাপে মেসেজে কথা না বলে আমরা ফোনে তো কথা বলতেই পারি। তো উনি ফোন নাম্বারটা দেয় এবং মেয়েটিও নিজের ফোন নাম্বার শেয়ার করে। এবার ফোনে কথা বলা শুরু হলো এবং সুধাংশুবাবু যেটা লিখেছেন যে তীর্থবাবু কিন্তু প্রত্যেকদিন ১ম ওই ৫-১০ মিনিট করে ফোনে কথা বলত এবং তীর্থবাবু মানে সুধাংশুবাবুর সাথে শেয়ার করে যে মেয়েটা বেশ ভালো কথাবার্তা, বেশ সিরিয়াস, মানে সমস্ত মানে কথাবার্তার মধ্যেও তো একটা ম্যাচুরিটি মানুষের বোঝা যায়। তো সেরকমই লেগেছে মেয়েটাকে। কোনো অসুবিধে নেই, বেশ ভালো। এবার দিন ৫-৭ এরকম ওরা ফোনে কথা বলে, WhatsApp এ মেসেজ সেন্ড করে এবং এরপরে হঠাৎ করেই একদিন মানে তীর্থবাবু মনে মনে ভাবছিল যে মেয়েটার সাথে একদিন কোথাও মিট করবে। যেহেতু মেয়েটা পুনেতেই থাকে। এবার কিন্তু ওই যে মানে তীর্থবাবু খুবই ভদ্র, সভ্য একটা ভদ্র বাড়ির ছেলে। তার কোনদিনও কোনো বান্ধবী ছিল না। এবার উনি না মানে একটুখানি হেজিটেশন ছিল ওনার মধ্যে। যে একটা মেয়েকে ফট করে আমি আসতে বলব? মানে এরকম যখন ওনার মনের মধ্যে চিন্তাভাবনা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে মেয়েটাই কিন্তু তীর্থবাবুকে বলে যে, "ঠিক আছে, চলো, আমরা অনেকদিন কথা বললাম। এবার একদিন আমরা মিট করি।" এবার পুনেতে ওনারা যেখানে থাকতেন সেখানে একটা বেশ বড় শপিং মল আছে। তো সেই শপিং মলে মানে মেয়েটার যে ডিসট্যান্স এ থাকে আরকি, মেয়েটা যেখানে থাকে সেখান থেকে ওই মলটার ডিসট্যান্স প্রায় 40 to 45 মিনিটস। আর তীর্থবাবু যেখানে থাকতো সেখান থেকে ১০ মিনিট মতো ডিসট্যান্স। তো তীর্থবাবু বলছে, "তুমি আসতে পারবে?" মেয়েটা বলছে, "হ্যাঁ, হ্যাঁ, কেন পারব না? আমার কোনো প্রবলেম নেই, আমি চলে আসছি।" তো আসে। এবার মেয়েটির যে ছবি ছিল, মানে অ্যাকাউন্টে যে ছবিটা ছিল ওই ডেটিং অ্যাপে, মেয়েটা যখন আসে, মানে যখন সামনাসামনি ১ম বারের জন্য তীর্থবাবু মেয়েটিকে দেখে, যেটা সুধাংশুবাবু লিখেছেন, আ একদম মানে খুবই সুন্দরী একটি মেয়ে, যাকে মানে এক কথায় সুন্দর বলা যেতে পারে। সত্যিকারেরই সুন্দর। এবং মেয়েটির কথাবার্তা ভীষণ মার্জিত, ভীষণ শান্তশিষ্ট স্বভাবের। মানে হাঁটা, চলা সবকিছুর মধ্যে একটা ধীর স্থির ব্যাপার রয়েছে। খুব বুঝে কথা বলে এবং ছবিতে মেয়েটাকে যা দেখেছিল তীর্থবাবু, তো সামনে দেখে যে মেয়েটাকে কিন্তু মানে ছবির থেকেও সুন্দর লাগছে। খুবই সুন্দর দেখতে এবং খুব ভদ্র, সভ্য, খুব ধীর স্থির, হুম? এবং বেশ রুচিশীলা একজন মহিলা বলা যেতে পারে। এবার ১ম দিন ওরা ওরকম দেখা করতে গেছে। ফার্স্ট ডেট আরকি বলা যেতে পারে এবং সেটা কিন্তু খুব ভালোভাবে, মানে খুব সামান্য সাধারণ ওদের মধ্যে কথাবার্তা হয়। একটা মানে জাস্ট খুব নরমাল ফ্রেন্ডসদের মধ্যে যেরকম কথা হয় ঠিক সেরকমই কথা হয় এবং প্রায় ৪০-৪৫ মিনিটটা ওরা একসাথে একটা ওখানকার একটা ক্যাফেতে কফি-টফি খায় এবং তারপরে যে যার মতো বাড়ি চলে আসে। এবার তীর্থবাবু যে মেয়েটির সাথে দেখা করতে যাচ্ছে সেটা কিন্তু অবশ্যই তার বেস্ট ফ্রেন্ড সুধাংশুবাবুকে জানিয়েছিল। তো বাড়িতে এসে সুধাংশুবাবু জিজ্ঞেস করছে, "কিরে, কি এক্সপেরিয়েন্স হলো?" তো উনি বলেছে যে সবকিছু খুব ভালো, মেয়েটা খুব ভালো, সব ভালো সব বলেছে। তো তখন সুধাংশুবাবু বলছে যে মানে তীর্থবাবু আরকি সুধাংশুবাবুকে জিজ্ঞেস করছে যে, আম "আমার তো বেশ ভালোই লেগেছে, এবার আমি তাহলে কি করব?" তো সুধাংশুবাবু বলছে যে, "তোর যখন ভালো লেগেছে তাহলে তোরা কথা বলাটা কন্টিনিউ কর। এবার আস্তে তোরা তাহলে সিরিয়াসলি ব্যাপারটাকে দেখ।" তো তীর্থবাবু বলল, "হ্যাঁ, আমারও সেরকমই ইচ্ছে।" মানে এবার এই যে ১ম যে ওদের মিটটা হলো, এই ১ম মিটটার পরে না তীর্থবাবু কিন্তু ব্যাপারটাকে খুব সিরিয়াসলি মানে সিরিয়াসলি দেখা শুরু করলো। কারণ ওনার মেয়েটিকে ভালো লেগেছিল এবং মেয়েটিকে দেখতে, শুনতে, তার স্বভাব চরিত্র, তার কথাবার্তা বলা সমস্ত কিছুই খুব, খুব ভালো ছিল, খুব পজিটিভ ছিল। এবার এরপর থেকে মানে ওই দিনের পর থেকে প্রত্যেকদিন তীর্থবাবু কিন্তু নিয়ম করে মেয়েটির সাথে সকালে অফিস যাওয়ার আগে কিছুক্ষণ কথা বলত এবং অফিস থেকে ফিরে প্রায় ৪০ মিনিট, ৪৫ মিনিট, ১ ঘন্টাটা কথা বলত। এবং মেয়েটিও কিন্তু ১ম মানে একদম উনি মানে তীর্থবাবু ফোন করলেই ফোন ধরা, ফোনে কথা বলা এবং কথা বলার পরে তীর্থবাবু নিজেই তার বন্ধুর সাথে শেয়ার করত যে খুব ভালো ওদের মধ্যে কথাবার্তা হয়েছে এবং সরাসরি না বললেও মেয়েটি কথাবার্তা বা ঠাড়ে ঠোড়ে এটাই বুঝিয়েছে যে মেয়েটিও তীর্থবাবুকে পছন্দ করে।
এইবারে ওদের মধ্যে কিন্তু একটা বেশ ভালো বন্ধুত্ব তৈরি হয়ে যায় এবং এরপরে হঠাৎ করেই তীর্থবাবু তখন মেয়েটিকে বলে যে, "ঠিক আছে চলো আমরা আরেকবার মিট করি।" এবার স্বাভাবিকভাবেই ওরা ওখানে নয়, অন্য আরেকটা শপিং মলেই ওরা আবার মিট করে এবং সেই যে মিটটা করে সেখানেও কিন্তু মেয়েটিকে খুব ভালো লাগে আরকি। ওই একই রকমেরই সুন্দর, কথাবার্তা ভালো, খুবই ভদ্র, সভ্য, দারুণ আরকি। খুব ভালো এক্সপেরিয়েন্স হয় এবং এরপরে তীর্থবাবু কিন্তু মেয়েটিকে পরিষ্কার জানিয়ে দেয় যে, তীর্থবাবুর মেয়েটিকে খুব ভালো লেগেছে এবং আ ভবিষ্যৎ নিয়ে উনি ভাবতে চায় এবং সেটাকে মানে বিয়ে হবে, ফ্যামিলিতে জানাবে, তারপরে বিয়ে ঠিকঠাক করা। এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু তীর্থবাবু সরাসরি মেয়েটিকে বলে দেয়। এবার ঘটনা হচ্ছে যে এই কথাগুলো মানে তীর্থবাবু যে বিয়ে নিয়ে ভাবছে বা ওনার বাড়ি থেকে এবার ওনার বিয়ে দিতে চাইছে, সেই সিরিয়াস ব্যাপারটা যে আছে সেটা যখন তীর্থবাবু মেয়েটিকে বলে, তখন কিন্তু মেয়েটি আ পরিষ্কারভাবেই আরকি বলে যে, "দেখো এখন তো সবে আমাদের আ আমরা একে অপরকে সবে জানা-চেনা শুরু করেছি। তো আমি তো একটা মেয়ে, আমি তো ফট করে এভাবে ডিসিশন নিতে পারব না। আরো কিছুদিন তুমি আমার সাথে কথা বলো, আমি তোমার সাথে কথা বলি। আমরা একে অপরকে জানি, চিনি। তারপরে যদি দুজনেরই মনে হয় তখন না হয় তুমি বাড়িতে জানিও। আমরা বিয়ে-থা নিয়ে ভাববো। কিন্তু এই মুহূর্তে এক্ষুনি আমি এগুলো নিয়ে কিন্তু ভাবছি না।" এবার এই কথাটা যখন তীর্থবাবু শোনে, তখন না তীর্থবাবুর মনে হয় যে, "আরে আমি তো ভুল করছিলাম। আমি ফট করে মেয়েটাকে এগুলো বললাম। সত্যি তো ওর দিক থেকেও একটা ব্যাপার থাকতে পারে। ও একটা মেয়ে শত হলেও এখানে ফ্যামিলি ছাড়া আছে। এবার ফট করে আমি মেয়েটিকে এরকমভাবে প্রপোজাল দিলাম। মেয়েটি তো অ্যাকসেপ্ট নাও করতে পারে। এটার মধ্যে তো অস্বাভাবিক কিছু নেই।" এবং তীর্থবাবু যখন এটা সুধাংশুবাবুকে বলে, উনিও বলেন যে, "দেখ মেয়েটি কিন্তু খুব ভালো ভদ্র মেয়ে। সেজন্যই কিন্তু ফট করে তোর প্রপোজালে রাজি হয়নি। এটা হতেই পারে যে তোকে আরেকটু জানাচেনা করতে চাইছে। এটা খুব স্বাভাবিক বিষয়।" তো তীর্থবাবু বলে যে, "ঠিক আছে, আমি তোমাকে আর এই বিষয় নিয়ে বলব না। যখন তোমার মনে হবে মানে I am the right person তখন তুমি আমাকে বলো। আমি ততদিন অব্দি ওয়েট করছি। আমারও খুব একটা তাড়া নেই।" তো এইরকমভাবে কিন্তু ওদের কথাবার্তা চলতে থাকে। এবার ১ম ৩-৪ মাস কিন্তু মেয়েটির সাথে এই তীর্থবাবুর সম্পর্কটা মানে এই মাঝে মধ্যে শপিং মলে দেখা করা, ফোনে কথা বলা, এইটা খুব ভালোভাবে কাটে। মানে একদম আইডিয়াল বলতে যেরকম বোঝায়, একদম আদর্শ সবকিছু, কোনো দিকে কোনো খামতি নেই। সবকিছু খুব ভালো। কোথাও কোনো খামতি নেই। এইভাবে চলে। এবার এইভাবে চলতে, চলতে হঠাৎ করেই কিন্তু একটা ছন্দপতন হয়। ছন্দপতনটা কিরকম? হঠাৎই মেয়েটি একদিন ফোন ধরা মানে একদিন পুরো টোটাল দিন চলে যায়। মেয়েটি কোনো মেসেজেরও রিপ্লাই করে না। মেয়েটি ফোনও ধরে না। এবার তীর্থবাবু ভাবছে যে কি ব্যাপার হলো? এরকম তো কখনো হয় না। ও ফোন ধরছে না, মেসেজও রিপ্লাই করছে না। এটা কেন? এবার উনার তো খুব টেনশন হয়ে গেছে। তো সুধাংশুবাবুকে বলি, সুধাংশুবাবু বলছে, "ঠিক আছে হয়তো মেয়েটা কোনো প্রবলেমে আছে বা হয়তো কোনো অসুবিধে হয়েছে। তুই আম আর কি বা করবি? ওর তো কোনো বন্ধু-বান্ধব কাউকে তো তুই চিনিস না, জানিস না। তো ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই।" এবার এই করে একটা দিন যায় এবং পরের দিনও সকাল থেকে মেয়েটি কিন্তু কোনো ফোন রিসিভ করে না, কোনো মেসেজের রিপ্লাই করে না। ঠিক সন্ধ্যের পরে মেয়েটা ফোন করে এই তীর্থবাবুকে। তীর্থবাবুকে ফোন করে বলছে যে মেয়েটির বাবা নাকি খুব অসুস্থ হয়ে পড়েছিল। তো মেয়েটি আ যেদিন থেকে আরকি ফোন ধরে না তার আগের দিন রাতেই মেয়েটা ফ্লাইটে করে কলকাতা চলে আসে। এবং কলকাতা চলে আসার পরে মেয়েটির বাবা অসুস্থ ছিল, তাকে হসপিটালাইজ করা, সমস্ত হসপিটাল ওরিয়েন্টেড যা কাজকর্ম থাকে সেগুলো মেয়েটা করেছে। তো সেইজন্য মেয়েটি ফোন ধরার সুযোগ পায়নি। তো তখন তীর্থবাবু জিজ্ঞেস করছে যে, "ঠিক আছে তাহলে তুমি এখন কোথায়?" বলছে যে, "আমি এখন কলকাতাতেই আছি। আমি কালকে সকালে আবার ফ্লাইটে করে পুনে চলে আসছি।" তো তীর্থবাবু তো শুনে খুবই মানে এক্সাইটেড হয়ে পড়ে। তো বলছে, "তোমার কি কোনো হেল্প দরকার? তা তুমি আমাকে বলো আমি হেল্প করতে পারি।" তো বলছে, "না এখন মোটামুটি বাবা ঠিক আছে। আ কাল পরশুর মধ্যে হয়তো হসপিটাল থেকে ডিসচার্জ করে দেবে। তো আমি চলে আসছি কারণ আমার এখানেও তো কাজ আছে।" এবার এইটা শুনে না তীর্থবাবুর খুব ভালো লাগে। যে একটা মেয়ে সে নিজের ফ্যামিলির এত ক্লোজ, ফ্যামিলির প্রতিও এত দায়িত্বশীল। তো উনার বেশ ভালো লাগে। এবার যাই হোক, তো এর ঠিক দুদিন পরে মেয়েটি একদিন খুব মানে খুব চিন্তিত, খুব ভাবনা চিন্তায় জর্জরিত এরকম একটা কন্ডিশনে তীর্থবাবুকে ফোন করে। তো ফোনটা করেছে তীর্থবাবু তো বুঝতে পারছে যে মেয়েটা একটা কোনো কিছু নিয়ে খুব চিন্তাভাবনার মধ্যে আছে। তো স্বাভাবিকভাবে জিজ্ঞেস করেছে যে, "আচ্ছা, আচ্ছা তুমি যে আমার সাথে কথা বলছো আমি বুঝতে পারছি তুমি একটা কিছু নিয়ে খুব চিন্তায় আছো। তুমি কি বিষয় নিয়ে এত চিন্তা করছো তুমি আমাকে বলো।" তো মেয়েটা বলছে যে, "আমার তো একটা
বিশাল মানে একটা বিশাল টেনশনের মধ্যে আমি আছি। ছেড়ে দাও, আমি আর তোমার সাথে এসব নিয়ে শেয়ার করতে চাই না। তখন বলছে, "না, তুমি কেন আমাকে বলবে না? তুমি আমাকে সমস্ত কিছু বলো।" তো তখন মেয়েটা ১ম এ বলতে চায় না এবং যখন তীর্থবাবু বেশ জোরাজুরি করে, তখন মেয়েটি বলে, তো যেটা বলল সেটা হচ্ছে যে মেয়েটির বাবা যেহেতু হঠাৎ করেই খুব অসুস্থ হয়ে পড়েছিল, তো মেয়েটিকে ফোন করে ওর মা এবং মেয়েটির বাড়িতে মেয়েটির বাবা আর মা দুজনে একসাথেই থাকে, একমাত্র মেয়ে। তো ওর মা তখন খুব টেনসড হয়ে যায় হঠাৎ করে যখন ওর বাবার শরীরটা খারাপ করে। তো উনি নাকি বুঝতে পারেননি। উনি সরাসরি অ্যাম্বুলেন্সকে কল করে এবং অ্যাম্বুলেন্স কল করে ওনাদের বাড়ির পাশে একটা বেশ ভালো বড় নার্সিং হোম ছিল। তো সেই নার্সিং হোমে খুব এমার্জেন্সি পারপাস বলে ওখানেই অ্যাডমিট করিয়ে দেয়। এবার সমস্যা যেটা হচ্ছে যে ওর বাবা সুস্থ হয়ে বাড়িতে চলে এসেছে। কিন্তু ওই নার্সিং হোমটা খুব কস্টলি এবং তখন মানে এই কস্ট নিয়ে ভাবার মতো সময় ওর মায়ের কাছে ছিল না। আর যেহেতু ওর বাবার খুব এমার্জেন্সি হয়ে গেছিল, খুব তাড়াতাড়ি শারীরিক কন্ডিশন ডিটোরিয়েট করেছিল। ফলে পুরো ট্রিটমেন্টটা ওখানেই করতে হয় এবং ওখান থেকেই তারপরে ঠিক হয়ে ওনাকে ডিসচার্জ করে বাড়ি আনা হয়। এবং এই পুরো প্রসিডিওরটা করতে বেশ অনেক লাখ টাকা বিল হয়ে গেছে। এবার সমস্যা হচ্ছে যে ওনারা টাকাটা দিয়ে ছাড়িয়ে এনেছে ঠিকই, কিন্তু ঘরে ওদের যেটুকু যা টাকা পয়সা ছিল সেই টাকা তো দিয়েইছে, প্লাস ওদের কিছু মানে আশেপাশের লোকজনের থেকে টাকা ধার করতে হয়েছে এবং যাদের থেকে ওর মা বা এবং ও টাকা ধার করেছিল তাদেরকে বলেছিল যে আমরা ১ সপ্তাহের মধ্যে তোমাদেরকে টাকাটা ফেরত দিয়ে দেবো। এবার সেই সময়ে হসপিটাল থেকে ডিসচার্জ করার জন্য টাকাটা খুব দরকার ছিল। এবার তখন যা হোক বলে সবার থেকে টাকাটা নিয়েছিল। এবার বিষয় হচ্ছে যে ওরা মানে লোকেদের থেকে, বাইরের লোকেদের থেকে প্রায় ১,১০,০০০ টাকা মতো ধার করেছে। তাছাড়া নিজেদের টাকা পয়সা তো আছেই। এবার ১ সপ্তাহ হতে চলল। এবার ওদেরকে তো টাকাটা ফেরত দিতে হবে। তো সেই জন্য মেয়েটি খুব টেনশনে রয়েছে। কারণ মেয়েটির বাবা কিন্তু খুব যে বিশাল চাকরি-বাকরি করতেন সেটা নয়। আম খুব সামান্য আরকি একটা পেনশন উনি পায়, জাস্ট রিটায়ার করেছিল। তো সেই জায়গা থেকে অতগুলো টাকা এভাবে দেওয়াটা একটু মানে একটু কষ্টকর বিষয়। তো যেহেতু সেই টাকাটা জোগাড় হচ্ছে না, তো মেয়েটি মা এবং মেয়েটি মিলে ঠিক করে যে ওদের যে গয়না আছে, সোনার যে গয়না আছে সেখান থেকে কিছু বিক্রি করে টাকাটা নিয়ে ফেরত দেবে। এবার প্রত্যেকেরই গয়না নিয়ে একটা ইমোশন থাকে। কারোর হয়তো সেই গয়নার সাথে অনেক স্মৃতি থাকে বা মেয়েটার বিয়ের জন্য হয়তো কিছু গয়না তৈরি করে রাখা হয়েছিল। এবং মেয়েটা এটাও জানায় যে রিসেন্ট ওরা একটা ফ্ল্যাট কিনেছে এবং সেটা কিন্তু মেয়েটি নিজের টাকা দিয়ে এবং ওর বাবার থেকে কিছু টাকা নিয়ে মেয়েটি ফ্ল্যাট কিনেছে এবং সেই ফ্ল্যাটেই কিন্তু মেয়েটির বাবা-মা থাকে। এবার যেহেতু ফ্ল্যাট কেনা হয়েছে, সেখানে ওর বাবার কিছু টাকা গেছে, ও কিছুটা টাকা ইনভেস্ট করেছে। ফলে ওদের কাছে এখন অতটা টাকা নেই যে ওরা আবার সেই টাকা দিয়ে মানে একদম ক্যাশ দিয়ে টাকাটা নেবে। তো সেইজন্য গয়না দিতে হবে। তো সেইজন্য মেয়েটা একটু ডিপ্রেসড এবং স্বাভাবিকভাবেই কেউই ফট করে গয়না বেচতে চায় না। তো মেয়েটা তখন বলছে, "এটা নিয়ে আমি একটু ডিপ্রেসড আছি। কিন্তু কোনো ব্যাপার না। মা কালকে যাবে, গিয়ে টাকাটা মানে গয়নাটা দিয়ে টাকাটা নিয়ে এসে যারা টাকা পায় তাদেরকে দিয়ে দেবে।" এবার এই কথা শুনে তীর্থবাবুর না খুব খারাপ লাগে। উনি ভাবে যে মেয়েটা এত ভালো একটা মেয়ে, এত ভালো ফ্যামিলি, আ মানে বাবা-মা এত ভালো করে মেয়েটাকে মানুষ করেছে। মেয়েটা নিজে অনেকটা টাকা ইনভেস্ট করে একটা ফ্ল্যাট কিনেছে এবং সত্যি কথা বলতে যেটা মানে সুধাংশুবাবু লিখেছেন যে মেয়েটিকে মনে কিন্তু তীর্থবাবু বেশ ভালোবেসে ফেলেছিলেন। এবং সেই ভালোবাসাটা উনি হয়তো সরাসরি সেভাবে তখনও বলে উঠতে পারেনি। মানে একবার তো বলেছিলই যে পছন্দ করে, বিয়ে করতে চায়, বাড়িতে জানাতে চায়। কিন্তু তার মানে এই নয় যে উনি রোজ এই কথাটা বলতেন। মানে রোজ I লাভ ইউ এরকম টাইপের কোনো কথাবার্তা উনি বলতেন না। কিন্তু মনে কিন্তু মেয়েটিকে খুব ভালোবাসতেন এবং আপনারা তো জানেনই কোনো মানুষ যদি কারোর প্রতি ভালোবাসা থাকে তার প্রতি কিন্তু একটা দায়িত্ববোধও থাকে। এবং মনে মেয়েটিকে যতটা ভালোবাসতেন ততটা সম্মানও করতেন এবং ততটাই নিজেকে মানে মেয়েটির প্রতি একটা যে দায়িত্ববোধ রয়েছে সেটা কিন্তু উনি মনে মানে সেটাই আরকি ভাবতেন যে আমারও তো একটা দায়িত্ব আছে। তো এগুলো শোনার পরে উনারও মনটা খারাপ হয়ে যায় এবং ফোনটা রেখে দেয়। তো তারপরে তীর্থবাবুর মনে হয় যে আজকে আমি তো মেয়েটিকে ভালোবাসি। আজকে সত্যিও একটা ক্রাইসিস মোমেন্ট এ আছে। আর
মেয়েটা সবকিছুই শেয়ার করে ওর সাথে। তো ভাবে যে উনি তো ভাবছে যে নিশ্চয়ই মেয়েটাও আমাকে মনে, মনে ভালোই বাসে। হয়তো আমাদের কিছুদিন পরে বিয়েও হবে। তো আমি যদি এখন ওর ওই ক্রাইসিস মোমেন্ট এ ওকে যদি হেল্প না করি, তাহলে হয়তো ভবিষ্যতে কখনো মেয়েটার মনে হতে পারে যে আমি একটা এরকম সিচুয়েশন এ ছিলাম, ও আমাকে হেল্প করেনি। বা তীর্থবাবুর এটা মনে হয় যে আমার নিজেরও মনে হতে পারে যে আমার এই সময় ওর পাশে দাঁড়ানো উচিত। তো এই সমস্ত কিছু চিন্তাভাবনা করে তীর্থবাবু মানে নিজে মনে করেন যে আমি ওকে ৳১,০০,০০০ দিয়ে দেবো। ৳১,১০,০০০ হয়েছে তো উনি ৳১,০০,০০০ দেবে সেটা উনি মনে, মনে ঠিক করল। এবং যা মনে, মনে উনি ঠিক করেন সেটাই উনি মেয়েটিকে ফোন করে বলে যে, "একটা কথা বলছি তুমি যদি কিছু মনে না করো, আ আমি তো তোমার বন্ধু এবং তুমি জানো আমি তোমাকে খুব পছন্দ করি। আমি চাই তোমার সাথে আমার একটা ভবিষ্যতের সম্পর্ক হোক। তো সেই জায়গা থেকেই আমি তোমাকে বলছি, আমি তোমাকে এই ৳১,০০,০০০ দিতে চাই।" এবার মেয়েটা শুনে তো বলছে, "না, আমি তোমার থেকে কোনো টাকা পয়সা নিতে পারব না। কারণ তোমার সাথে আমার ভবিষ্যতে বিয়ে হবে কি হবে না সেটা তো এখনো ঠিক নয়।" তো তখন তীর্থবাবু বলে যে, "ঠিক আছে তুমি টাকাটা আপাতত তাহলে ধার হিসেবেই নাও। তুমি পরে যদি তোমার মনে হয় তুমি আমাকে শোধ দিয়ে দেবে তোমার নিজের যেরকম মনে হবে।" এবং সত্যি কথা বলতে কি মেয়েটি ১ম এ টাকাটা নিতেই চায় না। তো তারপরে তীর্থবাবু অনেক বলে এবং বোঝানোর পরে মেয়েটি বলে, "ঠিক আছে।" এবং তীর্থবাবু ২ বারে ৳৫০,০০০ করে মেয়েটির অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেন। এবং এই টাকাটা দেয়ার পর থেকে মানে তীর্থবাবু বুঝতে পারে মেয়েটি কিন্তু মনে, মনে খুব খুশি হয়েছে। মানে ও হয়তো মানে মুখে বলতে পারছিল না। কিন্তু ওর মানে হয়তো মনে, মনে আশা করেছিল যে কেউ হয়তো এগিয়ে আসবে, কেউ হয়তো ওকে হেল্প করবে। এবং তীর্থবাবুরও খুব ভালো লাগে যে উনি এট লিস্ট এইটুকু হেল্প মেয়েটিকে করতে পেরেছে। এটা উনারও খুব ভালো লাগার একটা জায়গা তৈরি হয়। যাই হোক এরপরে তো মানে মেয়েটি আরো খুব ভালোভাবে ওর সাথে কথা বলে। মানে আগেও সবকিছু শেয়ার করত কিন্তু এখনো প্রতিটা মুহূর্তে সবকিছু শেয়ার করে যে ওর বাবা আজকে এতটা প্রোগ্রেস করেছে, আজকে এই ওষুধ কিনেছে, সমস্ত কিছু। এবং একটা সময় আসে যখন মেয়েটিও কিন্তু তীর্থবাবুকে বলে যে মেয়েটি তীর্থবাবুকে খুব পছন্দ করে। এবং দুজনের মধ্যে কিন্তু এবারে একটা দুদিক থেকেই একটা সিরিয়াস ব্যাপার কিন্তু তৈরি হতে চায়। যেই সিরিয়াস ব্যাপারটা আস্তে, আস্তে যে বিয়ের দিকে যাবে বা যেতে পারে সেইরকম একটা জায়গা কিন্তু সৃষ্টি হয়। মেয়েটি মাঝে মধ্যে নিজে হাতে রান্না করে কিছু একটা নিয়ে এসে তীর্থবাবুকে দিত। মানে কখনো কোথাও ওরা হয়তো মিট করছে, কিছু একটা রান্না করে নিয়ে এলো। তীর্থবাবুর খুব ভালো লাগতো। এবং এরপরে মানে মেয়েটির টুকটাক অনেক ছোটখাটো বিষয়ে তীর্থবাবু কিন্তু মানে নিজেকে জড়িয়ে ফেলে। মানে হয়তো মেয়েটির কিছু একটা পছন্দ, কোথাও হয়তো ওরা একটা শপিং মলে গেছে, একটা জিনিস দেখে হয়তো মেয়েটার ভালো লাগলো। তীর্থবাবুকে হয়তো কিছু বলল না। তীর্থবাবু পরে সেটাকে কিনে মেয়েটিকে গিফট করত। এরকমভাবে কিন্তু ১ বছর কেটে যায়। মানে মেয়েটির সাথে আলাপ হওয়ার ১ বছর এভাবে কেটে যায়। এবং এই একটা বছরের মধ্যে তীর্থবাবুর দিক থেকে মেয়েটির সাথে সম্পর্ক কিন্তু বেশ একটা মজবুত জায়গায় পৌঁছে যায়। এবং দুজনেই কিন্তু মানে ওভারঅল দিক থেকে দেখতে গেলে দুজনের মধ্যেই কিন্তু সেই সিরিয়াস ব্যাপারটা ছিল। এবং একদিন মেয়েটি বলেই দেয় যে ওর বাবা এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে। আরেকটু সুস্থ হলে এবং যেহেতু ওর বাবার চিকিৎসার জন্য বেশ কিছু টাকা পয়সা খরচা হয়ে গেছে। তো বলে যে ওর বাড়ি থেকে আর ১ টা বছর ওয়েট করতে চাইছে যাতে একটু টাকা পয়সা জমিয়ে বিয়েটা দিতে পারে। তো বলে যে আমরা তাহলে নেক্সট ইয়ার বিয়ে করার কথা ভাবতে পারি। এবার এদিকে তীর্থবাবুর বাড়ি থেকে কিন্তু বিয়ের জন্য বারবার বলতে থাকে। এবার যেহেতু মেয়েটা মানে বারবার বলত যে, "দেখো তুমি এক্ষুনি বাড়িতে বলো না। কারণ তোমাদের বাড়িতে বলা মানে তোমাদের বাড়ি থেকে obviously আমার বাড়িতে ফোন করবে এবং আমি চাই যে আমার মা-বাবাই আগে তোমার বাবা-মাকে ফোন করুক। তো এই বিষয়টার জন্য আরো ৬ টা ৭ টা মাস ওয়েট করে যাও। তারপরে মানে ৬-৭ মাস পরে হয়তো ফোন-টোন করলো, ব্যাপারটা ঠিকঠাক হলো। তার ৫-৬ মাস পরে বিয়ের ডেট ঠিক হলো। ততদিনে ওই ১ টা বছর কেটে যাবে, টাকা-পয়সাও মোটামুটি জমে যাবে।" এবার এই কথাটা যখন তীর্থবাবু শোনে, ওনার কিন্তু বেশ মানে কথাটা কিন্তু বেশ যুক্তিগ্রাহ্য বলে মনে হয়। যে ঠিক আছে সত্যি তো ওদের একটা বিশাল খরচাপাতি হয়ে গেছে। ঠিক আছে তাড়াহুড়োর তো কিছু নেই। তো উনিও বাড়িতে আরকি যখন বিয়ের কথা বলত কাটাতে থাকতো। বলত যে হ্যাঁ করছি, করব, দেখব এরকম টাইপের। এবার ব্যাপার যেটা হলো সেটা হচ্ছে আস্তে, আস্তে কিন্তু মানে তীর্থবাবু মেয়েটির সাথে যখন উনার সম্পর্ক বেশ মোটামুটি একটা ভালো জায়গায় চলে গেল,
তখন কিন্তু তীর্থবাবু বিভিন্ন সময় টাকা পয়সা দিয়ে মেয়েটাকে হেল্প করা, জিনিসপত্র কিনে দেওয়া, এগুলো কিন্তু আস্তে আস্তে করতো। এবার একদিন কি হয়েছে, ওরা একটা রেস্তোরাঁয় খেতে গেছে। এবার রেস্তোরাঁয় খেতে গিয়ে মেয়েটার কি হয়, মানে খাবার খাচ্ছিল, তো খেতে খেতে ওর মানে কোনো একটা স্পুন দিয়ে স্যুপ জাতীয় কিছু একটা খাচ্ছিল। তো ফট করে মেয়েটির ড্রেসে কিন্তু ১ চামচ স্যুপ পড়ে যায়। এবার হট করে মেয়েটা টিস্যু পেপার দিয়ে স্যুপটাকে পরিষ্কার করে, কিন্তু সেভাবে আর কি একটু স্টেন হয়ে যায়, জামায় দাগ হয়ে যায়। তো মেয়েটা ফট করে কি করেছে, আ বাথরুমের দিকে যায়, যাতে একটু জল দিয়ে পরিষ্কার করা যায়। এবার মেয়েটা গেছে এবং তীর্থবাবু ছিল রেস্তোরাঁয়, তো উনিও খাচ্ছে। এবার মেয়েটা তাড়াহুড়ো করে যখন বাথরুমের দিকে যায়, মেয়েটা ফোনটা টেবিলে রেখে চলে যায়। এবার তীর্থবাবু ওয়েট করছে মেয়েটা কখন আসবে, এবং বাথরুমে গেছে, ৫-৭ মিনিট সময় লাগবে। এবার ওই যে ৫-৭ মিনিট যে সময়টা লাগছে, সেই সময় তীর্থবাবু বুঝতে পারছে যে মেয়েটার মোবাইলে বারবার নোটিফিকেশন আসছে। এবার মেয়েটার ফোনে বারবার নোটিফিকেশন আসছে, বারবার আওয়াজ হচ্ছে, তো মানে সাইলেন্ট মোডে থাকলেও বারবার, সাইলেন্ট থাকলেও তো একটা ভাইব্রেশনের একটা আওয়াজ হয়। তীর্থবাবু ভাবছে বারবার ওর ফোনে কি এত আসছে। তো উনি কি করেছে, ফোনটাকে জাস্ট হাতেও নেয়নি। জাস্ট টেবিলে ওনার দিকটা একটুখানি ঘুরিয়েছে, ঘুরিয়ে দেখছে যে WhatsApp এ কারোর মেসেজ আসছে, আবার ফোনও আসছে। একটা ছেলের নাম লেখা, ছেলেটার ছবিও রয়েছে, বারবার ফোন আসছে। এবার না তীর্থবাবু একটু অবাক লাগে যে এত বারবার কে কে ফোন করে। এবার ছেলেটাকে যে ছেলেটার একটা নাম আছে, মানে জাস্ট নাম দিয়ে সেভ করা। এবার সেই ছেলেটা ওর ফ্যামিলির কেউ, নাকি ওর কলিগ, না কে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। এবার এর মধ্যে মেয়েটা আবার বাথরুম থেকে চলে আসে। এবার তীর্থবাবু তখন মানে উনি তো সাদাসিধে মানুষ, তো উনি বলেছে, দেখো তোমার ফোনে একটা ফোন আসছিল, বারবার মেসেজও আসছিল। এবার মেয়েটার ফোনটা কিন্তু লক করা, আর উনি কিন্তু ফোনটা দেখারও চেষ্টা করেনি, জাস্ট ফোন আসছিল উনি দেখেছে। তো মেয়েটা বলছে, ও আচ্ছা আচ্ছা, এটা তোমার কাজিন হয়, বাড়ি থেকে নিশ্চয়ই কোনো দরকার আছে। তো বলতে যে ঠিক আছে, আমি ওকে মেসেজ করে দিচ্ছি, আমি ওর সাথে পরে কথা বলবো। তো দীপ্তবাবু বলছেন, না তুমি এখনই কথা বলে নাও, বারবার ফোন করছো, নিশ্চয়ই কোনো দরকার আছে। বলছে, না না ছেড়ে দাও, ও এখন ফোন করলে টাইম লাগবে কথা বলতে, পরে আমি কথা বলে নেব। তো তারপরে ওরা খাওয়া দাওয়া করে যে যার মতো চলে আসে। এইবারে যেটা ব্যাপার হলো সেটা হচ্ছে যে তীর্থবাবু সেদিন কিন্তু ওনার মনে মাথায় কিছুই আসেনি ওই কলটা নিয়ে, বা ওই কেন কল আসছে বা কেন মেসেজ আসছিল, ওনার মনে উনি ভুলেও গেছিল। এর কিছুদিন পরে আবার তীর্থবাবু খেয়াল করতে থাকে যে ওরা হয়তো কোথাও ঘুরতে গেছে। সেখানে গিয়েও মেয়েটা বারবার ফোন দেখছে, এবং যখন মেয়েটা বারবার ফোন দেখছে, ফোন কাটছে, এরকম আর কি যখন হচ্ছে, তখন না তীর্থবাবু একটুখানি খেয়াল করে যে কে বারবার ওকে ফোন করছে বা কে বারবার মেসেজ করছে। তখন উনি খেয়াল করে যে ওই সেই ছেলেটার ছবিটা, মানে এই ছবিটা হয়তো উনি ভুলে গেছিলেন, কিন্তু ওই ছবিটা দ্বিতীয়বার স্ক্রিনে দেখে ওনার মনে হলো যে আরে এই ছেলেটার ছবি তো সেদিন আমি রেস্তোরাঁয় দেখছিলাম, বারবার ফোন করছিল, মেসেজ করছিল। তো উনি না ভাবলেন যে আচ্ছা, আবার তাহলে এই ছেলেটাই ফোন করছে। এবার তীর্থবাবুর না তখন একটু মনে সন্দেহ হয়। এবার উনি তখন না মানে মেয়েটিকে ইচ্ছে করে জিজ্ঞেস করে যে, "তোমার ফোনে বারবার ফোন আসছে?" তো তখন না মেয়েটা বলে যে, "আরে বলো না, আমার একটা কাজ পেন্ডিং আছে অফিসের। তো সেইজন্য আমার ম্যানেজার বারবার ফোন করছে।" এবার সেদিন হচ্ছে, প্রথম কথা হচ্ছে সেদিন ছুটির দিন ছিল, সানডে ছিল। প্রথম কথা হচ্ছে সানডে বারবার ম্যানেজার ফোন করবে, এটা একটু অড। আর যদি ধরেও নেওয়া যায় যে হ্যাঁ, সত্যিই ফোন করছে, সেটা মানে উনি ধরতে পারত তীর্থবাবু, কিন্তু সেটা উনি মানে বুঝতে পেরে যায় এই মিথ্যে বলছে, সেটার কারণ হচ্ছে ওই ছেলেটার ছবিটা যে স্ক্রিনে আসছিল WhatsApp এ কলে, সেটা কিন্তু তীর্থবাবু দেখেছিল। এবং আরো বড় বিষয় হচ্ছে যে এই ছেলেটার ছবিটাই কিন্তু ওই ছেলেটার ছবি যে আগের দিন রেস্তোরাঁয় বারবার উনি ফোনে দেখেছিল। এবার তীর্থবাবু বুঝতে পারল যে মেয়েটা মিথ্যা কথা বলছে। এবার উনি না মানে তীর্থবাবু না মানে এক্সপেক্ট করেনি যে মেয়েটা ওকে মিথ্যা কথা বলতে পারে। আর ওই যে আমি বললাম তীর্থবাবু খুব সাদাসিধে একজন মানুষ। আর উনার কোনোদিনও এরকম কোনো বান্ধবী ছিল না, এবং এই মেয়েটির সাথে যখন থেকে কথাবার্তা শুরু হয়, মেয়েটিকে না উনার খুব ভালো লাগতো। মন থেকে খুব ভালোবেসে ফেলেছিল। এবার তীর্থবাবু ভাবতে পারেনি যে ওনাকে মেয়েটা মিথ্যা কথা বলতে পারে। ফলে এই যে মিথ্যে কথাটা মেয়েটা বলল, উনি ভাবলো যে আমাকে কি সত্যিও মিথ্যে বলল? মানে উনি নিজেই একটু কনফিউজ হয়ে গেছে যে আমি তো ছবিটা দেখেছি যে বারবার ওই ফোন থেকেই কল আসছিল, ওই নাম্বারটা থেকে, বা ওই ছেলেটার ছবিটাই স্ক্রিনে আসছিল। তাহলে ব্যাপারটা কি হলো?
এবার ওই অবস্থায় তীর্থবাবু মানে সেই স্টেজেই ছিল না যে মেয়েটাকে বলবে যে, "কেন তুমি আমাকে মিথ্যে বললে? আমি তো দেখেছি।" এটা উনি বলতে পারেনি মুখের উপরে। তো উনি বাড়ি চলে আসে এবং এই কথাটা সুধাংশুবাবুকে বলে। সুধাংশুবাবু বলছে যে, "ঠিক আছে, হয়তো তুই যখন দেখেছিস তখন হয়তো ওই কলটা এসছিল। হতে পারে হয়তো তার আগে সত্যি ওর ম্যানেজার ফোন করেছিল।" এবার তীর্থবাবু ভাবে, "হ্যাঁ, সেটাও তো হতে পারে।" তো ওনার মনে একটা খচখচানি থাকে ঠিকই, কিন্তু উনি না আর কিছু মনের মধ্যে সেভাবে রাখে না। এবং একটা জিনিস তীর্থবাবু খেয়াল করতে থাকে, মেয়েটাকে কোনোভাবে বিয়ের কথা বললে মেয়েটা কিছু না কিছু বলে ব্যাপারটাকে উল্টে দেয়। এটা একটা বিষয়। ২য় বিষয় হচ্ছে যে মেয়েটি এক্সাক্টলি কোথায় থাকে সেটা জিজ্ঞেস করলে, মানে ও তো আর কখনো যাবে না, হয়তো ও বলে যে ও দুটো আরো মেয়ের সাথে থাকে। এবার ঘটনা হচ্ছে যে এক্সাক্ট কোথায় থাকে সেটা কিন্তু মেয়েটা কখনো বলতে চায় না। তো একদিন দীপ্তবাবু বলছে, "তুমি আমাকে কেন বলছো না? আমি তো আর তুমি যেখানে থাকো আমি তো আর সেখানে তোমার সাথে কোনোদিনও দেখা করতে যাব না।" তখন বলছে, "না আসলে আমি তোমাকে তো বলছি আমি ওই দিকটাতেই থাকি এবং" ও একটা স্ট্রিটের নাম বলে কিন্তু বিল্ডিং নাম্বার সবকিছু বলে না। তখন অনেক রকমের কথা বলতে থাকে। যে আমার ল্যান্ডলর্ড যে আছে সে পছন্দ করে না, এই না সেই না, এরকম নানান কথাবার্তা বলতে থাকে। এবার তীর্থবাবু বুঝতে পারল যে কিছু একটা ব্যাপার আছে। মানে মেয়েটা, মানে তীর্থবাবু যতটা মেয়েটাকে বিশ্বাস করে, সমস্ত ফ্যামিলির কথাবার্তা বলেছে। ইভেন তীর্থবাবু নিজের কোথায় কি সেভিংস আছে, কি ফিউচার প্ল্যান আছে, কতটা কি টাকা পয়সা জমাতে পেরেছে বা জমাবে, এই নিয়েও অনেক কথাবার্তা কিন্তু মেয়েটিকে বলেছে। কিন্তু তীর্থবাবু একটা জিনিস বুঝতে পারে যে মেয়েটি কিন্তু সেই মানে ততটা কথাবার্তা কিন্তু ওর সাথে শেয়ার করেই না। ইভেন ও কোথায় থাকে সেটা শেয়ার করে না। আর যতবারই তীর্থবাবু বিয়ের বিষয়ে কথাবার্তা বলতে চায়, ততবারই কিন্তু মেয়েটা কোনো না কোনো জিনিস বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। কারণ ততদিনে আবার ৫-৬ মাস মানে হয়ে যাচ্ছে। এবার মানে বাড়িতে বলবে, ২ বাড়ির মধ্যে কথাবার্তা হবে, সেরকম একটা সময় প্রায় চলে আসছে। এবারে একটা বিষয় তীর্থবাবু খেয়াল করে যে ১ম যেমন মেয়েটিকে যখন তীর্থবাবু কোনো কিছু দিতে চাইতো, মেয়েটি নিতে চাইতো না। হেল্পের কথা বললে মেয়েটি ডিনাই করে দিত এবং জোর করেই মেয়েটিকে টাকা পয়সা দেয়া বা কোনো গিফট দেয়া এটা করতে হতো। কিন্তু ইদানিং তীর্থবাবু খেয়াল করে যে মেয়েটি তীর্থবাবুর থেকে খুব সাবলীলভাবে জিনিসপত্র চেয়ে নেয়। মানে হয়তো ওর একটা কোনো ড্রেস পছন্দ হয়েছে বা ও একটা কোনো মানে মেয়েটি আরকি কোনো একটা ইভেন্টে যাবে বা কোনো একটা বিয়েবাড়িতে যাবে, একটা পার্টিতে যাবে। সেই পার্টিতেও মেয়েটা কি গিফট দেবে সেটাও তীর্থবাবু কিনে দিত। এরকম ব্যাপার। এবং আস্তে মেয়েটা খুব সাবলীলভাবে, মানে কখনোই মানে খুব বেশি যে একদম নাছোড়বান্দা হয়ে যেত সেটা নয়। কিন্তু বলত যে, "তুমি কি আমাকে এটা দিতে পারবে? তুমি কি এটা করতে পারবে?" এরকম করে বলত। এবার তীর্থবাবুর না মানে ব্যাপারটা একটুখানি মনের মধ্যে খচখচানি ছিল। এবার একদিন যখন সুধাংশু বাবুর সাথে তীর্থবাবু এই বিষয় নিয়ে একটু ডিটেইলে কথা বলে, তো সুধাংশু বাবু তখন বলে যে, "দেখ সবই ঠিক আছে। কিন্তু এবার তোদের ২ বাড়ির মধ্যে কথাবার্তা বলা এগুলো হওয়া উচিত। কারণ তোদের এবার বিয়ে থা হবে।" এখানে একটা জিনিস বলে রাখি, তার আগে কিন্তু সুধাংশু বাবুর বিয়ে হয়ে যায়। তার আগ দিয়ে আরকি ২-৩ মাস আগে সুধাংশু বাবুর বিয়ে হয়। এবং সুধাংশু বাবু তখন বলে যে, "এবার তোদের ২ বাড়ির মধ্যে কথাবার্তা হয়ে বিয়েটা তোরা ফিক্স করে নে।" এবার যতবারই তীর্থবাবু কথাবার্তা এটা নিয়ে বলতে চাইছে, মেয়েটি কিন্তু কোনো না কোনো টালবাহানা করছে। আর কিছুদিন থেকে মেয়েটির মধ্যে কিছু অস্বাভাবিক বিষয় লক্ষ্য করা যায়। সেটা হচ্ছে মেয়েটি হয়তো কিছু খাবার কিনে নিয়ে মানে বাড়ি থেকে নিয়ে এলো। মানে তীর্থবাবু যদি বলত যে, "না এখন খেতে ইচ্ছে করছে না", মেয়েটা না খুব রেগে যেত। মেয়েটা বলত, "কেন তুমি খাবে না? তোমাকে এক্ষুনি খেতে হবে।" মানে একদিন এরকম হয়েছে ওরা ক্যাফে থেকে কফি খেয়ে বেরিয়েছে। মেয়েটি বাড়ি থেকে পুরি জাতীয় কিছু ভাজা কিছু বানিয়ে এনেছে। বলছে, "না তুমি এখনই খাও।" এবার স্বাভাবিকভাবেই তীর্থবাবু বলেছে যে, "না ঠিক আছে আমি রুমে নিয়ে যাবো। আমার বন্ধু আছে আমরা একসাথে খাবো।" বলছে, "না, না তুমি এখনই খাও, এক্ষুনি খেয়ে নাও।" মেয়েটা কিরকম প্রেশার দিত। আর ২য় হচ্ছে যে মেয়েটা মাঝে মধ্যেই ওদের হয়তো কোথাও মিট করার কথা আছে, কোথাও দেখা করার কথা আছে, কোনো মলে হোক বা কোথাও ক্যাফে। হঠাৎ করেই মেয়েটা কোনোখানে কোনো কারণে হয়তো ওরা ৫ মিনিটের মধ্যে বেরোবে আর ১০ মিনিটের মধ্যে দেখা হবে। মেয়েটি ফট করে বলত যে, "আমার একটা কাজ পড়ে গেছে, আমি আজকে আসতে পারছি না।" কিন্তু মানে এরকমও হয়েছে যেটা সুধাংশুবাবু লিখেছেন যে মেয়েটা বলছে যে, "আমি অফিসের কাজ করছি আমার রুমে বসে। কিন্তু বাইরে যে মেয়েটা রয়েছে রীতিমতো গাড়ি ঘোড়ার আওয়াজ পাওয়া যাচ্ছে।" আর এমনি সময় যখন মেয়েটি নিজের রুমে বসে কথা বলে তখন কিন্তু বেশ কোয়াইট একটা পরিবেশ থাকে। কোনো যানবাহনের আওয়াজ পাওয়া যায় না।
কিন্তু এবারে যেটা হলো, মেয়েটা মানে এরকম বেশ কয়েকবার হলো যে মেয়েটা বলছে যে আমি বাড়িতে আটকে গেছি বা অফিসের কাজে আটকে গেছি, কিন্তু বোঝা যাচ্ছে যে মেয়েটা রাস্তায় রয়েছে বা কোনো ক্যাফেতে রয়েছে, সেখানে গান বাজনা বাজছে এরকম। এই সব বিষয়গুলো নিয়ে কিন্তু তীর্থবাবুর মনে একটা খটকা লাগা শুরু হয়, এবং এই বিষয়গুলো নিয়ে যখনই তীর্থবাবু মেয়েটির সাথে কথা বলতে যেত, মেয়েটি কিন্তু সেইভাবে কোনো রেসপন্স করতো না। মেয়েটি ভিন্ন রকম ভাবে বলতো, তুমি আমাকে সন্দেহ করছো, এরকম কেন বলছো? এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে তীর্থবাবু বহুবার ভেবেছে যে মেয়েটার সাথে এবার খুব সিরিয়াসলি কথা বলবে, মেয়েটাকে সরাসরি কিছু কথা শুনিয়ে দেবে, খুব পরিষ্কারভাবে কিছু কথা বলবে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যখনই মেয়েটার সামনে আসতো বা মেয়েটার সাথে যখন ফোনে কথা বলতো, তখন না তীর্থবাবুর একটা কিরকম ফিলিংস আসতো। কিরকম যেন শরীরটা ভারী হয়ে আসছে, মাথাটা মনে হচ্ছে ঘুরছে, এবং মেয়েটি যখন সামনে আসতো, মেয়েটিকে দেখে না উনি আর কিছু বলতে পারতো না। হয়তো এরকম হয়েছে যে পরপর দুদিন মানে তীর্থবাবু সেখানেই মানে একটা ধরুন রেস্তোরাঁয় ওদের মিট করার কথা। তো ওই রেস্তোরাঁয় তীর্থবাবু এসে দাঁড়িয়ে রয়েছে। মানে যেই সময় ওদের মিট করার কথা তার আধা ঘন্টা পরে মেয়েটা ফোন করে বলছে যে, "আমি আজকে আসতে পারছি না।" বা এরকম হয়েছে যে মেয়েটা বলেছে যে, "ঠিক আছে, কালকে আমার মা তোমার বাড়িতে ফোন করবে বা আমার মা তোমাকে ফোন করবে। তুমি কিন্তু এই টাইমটায় ফ্রি থেকো।" তীর্থবাবু ফ্রি রয়েছে, ফোন নিয়ে হাতে বসে রয়েছে। কিন্তু না মেয়েটা ফোন করছে, আর মেয়েটার মায়ের ফোন করার কথা তো দূরের কথা। এরকম বহুবার হলো। এবার প্রত্যেকবারই তীর্থবাবু রেগে যেত। মনে হতো যে না এবারও ফোন করুক, আমি কিন্তু ওকে সরাসরি এই কথাগুলো বলবো, যেটা কিন্তু ঠিক হচ্ছে না। তুমি বারবার আমার সাথে দেখা করতে আসার কথা বলছো। তুমি মানে সপ্তাহে তো ২ থেকে ৩ দিন ওদের দেখা হয়। তার মধ্যে হয়তো ২ দিনই মেয়েটা আসে না। তীর্থবাবু গিয়ে দাঁড়িয়ে থাকে, চলে আসে। এবং পরে মেয়েটা একটা খুব সিলি রিজন হয়তো বলে দেয় যে এরকমভাবে এরকম একটা ঘটনা ঘটেছিল, সেজন্য আমি আসতে পারিনি। কিন্তু ঘটনা হচ্ছে, কিন্তু যখনই দেখলো যে উনি ফোন করছে বা সরাসরি ওদের দুজনের দেখা হচ্ছে, তখন কিন্তু তীর্থবাবুর একটা অদ্ভুত রকমের মানে একটা কন্ডিশন হয়ে যেত। প্রচন্ড পিঠে ব্যথা করছে বা মাথা যন্ত্রণা করছে। মানে উনার সেই বিষয়ে কথা বলতেই ইচ্ছে করছে না। কিন্তু এরকম কিন্তু হওয়ার কথা ছিল না। এবার এই বিষয়টা যখন বারবার হতে থাকে, এবং যেহেতু আ যদিও বিয়ে করার কিছুদিন অবধি সুধাংশুবাবু ওনার সাথেই থাকতো। কারণ তখনও উনি ওনার স্ত্রীকে এখানে নিয়ে আসেননি পুনেতে। তো তো তখন সুধাংশুবাবুর সাথে যখন তীর্থবাবু এই কথাগুলো শেয়ার করতো, তো সুধাংশুবাবু বারবার বলতো যে, "তুই কিন্তু এবার সিরিয়াসলি মেয়েটার সাথে কথা বল। তুই এতগুলো টাকা-পয়সা তুই দিয়েছিস, মেয়েটার সাথে তোর এত ভালো একটা সম্পর্ক। তুই বিশ্বাস করে মেয়েটিকে এত হেল্প করেছিস, এত কিছু মেয়েটার জন্য করলি। আর যেকোনো ছেলে বা যেকোনো মেয়ে তারা যদি ভদ্র-সভ্য হয়, ভালো হয়, তারা প্রত্যেকেই চাইবে যে সম্পর্কটা একটা পরিণতি পাক। মানে ভালোবাসার সম্পর্কে সবাই চায় বিয়ে করে একসাথে সংসার করতে।" তো সুধাংশুবাবুর না একটু অবাক লাগতো যে মেয়েটা কেন চাইছে না বিয়ে করতে? উল্টে তো মেয়েটার বেশি করে বলা উচিত, তাই না? এবার যতই যাই হোক না কেন, তীর্থবাবু কিছুতেই না মেয়েটাকে সরাসরি বলতে পারত না। এবং যখনই তীর্থবাবু মনে করতো যে আজ তো আমি বলবই, তখনই সেদিনই তীর্থবাবুর শরীরটা ভীষণ খারাপ হয়ে যেত। এবার এইরকম করে মানে এবার একদিন যখন তীর্থবাবু কথাগুলো কিছু কথা বলে যে, "দেখো এবার আমাদের বিয়ের কথা ভাবা উচিত" বা এরকম কিছু। তখন মেয়েটি বলে যে, আম মানে কেন মেয়েটা আর কি বলতে পারছে না বিয়ের কথা, সেটার কারণ হিসেবে মেয়েটা বলে যে, ওর বাবা নাকি একটা ইনভেস্টমেন্ট করেছিল, এবং সেই ইনভেস্টমেন্টটা যেখানে করে, সেখানে একটা বিশাল টাকার লস হয়। এবং সেই টাকার লসটাকে ঠিক করার জন্য প্রায় ৳৫,০০,০০০ মতো ওদের ধার আছে। তো বলছে এই ৳৫,০০,০০০ টা যতদিন না ও মানে মেয়েটি আরকি নিজের সেলারি থেকে জমাতে পারবে, ততদিন পর্যন্ত বাড়িতে বিয়ের কথা মেয়েটা বলতে পারবে না। এবার এই কথাটা যখন তীর্থবাবু শোনে, তখন না মানে আর ওই যে টাইমটা ছিল, মানে যেটা সুধাংশুবাবু লিখেছেন যে তীর্থবাবুকে সুধাংশুবাবু কিছু একটা হয়তো বলতো বা কিছু একটা বোঝাতো, লজিক দিয়ে বোঝাতো। তীর্থবাবু তখনকার মতো বুঝতো। কিন্তু তার পরবর্তী যখন মেয়েটার সাথে ফোনে কথা হতো বা মেয়েটার সাথে দেখা হতো, তীর্থবাবু মানে মেয়েটা যা বলতো সেটাকেই বিশ্বাস করতো। বলতো এবং ভাবতো যে সেটাই ঠিক, সেটাই সর্বসম্মতভাবে সত্য, এরকম। মানে বলে না মানে বশ করা বলতে যেরকম বোঝায়, আমরা বশীকরণ বলতে যেটা বুঝি, ঠিক সেরকম কিছু একটা ব্যাপার হয়েছিল। এবার সুধাংশুবাবুর মাঝে মধ্যে একটু রাগও হতো। এবার ছোটবেলার বন্ধু, তো তাকে মাঝে মধ্যে বলতো যে, "তোকে বলে কি লাভ? তুই তো কথা শুনবি না। তুই তো মেয়েটা যেটা বলবে সেটাই বুঝবি।" এবং এরকম করে
মানে এই বিষয়টা তখন জানা যায়নি, পরে জানা যায়। তো সেই সময় তীর্থবাবু যখন এই ৫,০০,০০০ টাকার কথাটা শোনে, ওনার না খুব খারাপ লাগে। উনি তখন বলেন যে, "ঠিক আছে, আমি তোমাকে ৫,০০,০০০ টাকা দিয়ে দিচ্ছি। তুমি আপাতত সেটা বাড়িতে দিয়ে দাও। তুমি বলবে যে তুমি তোমার কাজের এখান থেকে লোন ফোন করেছো, কিছু একটা বাড়িতে বলে দাও। কিন্তু আমরা এবার বিয়েটা সেরে ফেলি। তোমাদের দিক থেকে অত বেশি কিছু গয়নাগাটি, অত বিশেষ আয়োজন করার কোনো দরকার নেই। সাধারণভাবেই বিয়েটা হবে। তোমার যদি কোনো স্পেশাল কিছু থাকে যে চিন্তাভাবনা যে আমি এভাবে সাজবো, এরকম কিছু করব, আমরা আমাদের দিক থেকে আ আ বড় করে রিসেপশন পার্টিটা করব।" আর তীর্থবাবুরা কিন্তু যথেষ্ট বড়লোক ছিল। তীর্থবাবুর বাবার বিজনেস ছিল। তো মানে ওনাদের টাকা পয়সার কোনো অভাব নেই। তো এরকম বলে, এবং এই কথাটা কিন্তু সুধাংশুবাবু ১ম এ জানত না, এবং তীর্থবাবু ৫,০০,০০০ টাকা মেয়েটিকে দেয়। এবার এই যে ৫,০০,০০০ টাকা মেয়েটিকে দিয়েছিল, এই ৫,০০,০০০ টাকা কিন্তু মানে তীর্থবাবু এর মধ্য থেকে ৩.৫ লক্ষ টাকা ওর বাবার থেকে নিয়ে দিয়েছিল। কিছু একটা কারণ দেখিয়ে ওর বাবার থেকে বলেছিল, "তুমি আমাকে ৩.৫ লাখ টাকা দাও।" এবার স্বাভাবিকভাবেই এতটা টাকা, এতটা অ্যামাউন্টের টাকা যখন উনি ওনার বাবার থেকে চায়, উনার বাবা জিজ্ঞেস করেছে যে, "তুই এত টাকা দিয়ে কি করবি?" তো তখন আ তীর্থবাবু বলে যে, "আমি একটা গাড়ি কিনবো।" তো সেই গাড়ি কিনবো বলে তীর্থবাবু উনার বাবার থেকে ৩.৫ লাখ টাকা নিয়ে নেয়, এবং তার সাথে নিজে আরো ১.৫ লাখ টাকা মিশিয়ে ৫,০০,০০০ টাকা করে মেয়েটাকে দেয়। এবার এই টাকাটা দেয়ার পরে স্বাভাবিকভাবেই কিন্তু তীর্থবাবু একটু চাপে ছিল। কারণ উনার বাবা-মা জিজ্ঞেস করত যে, "কিরে কি গাড়ি কিনলি? কবে কিনছিস?" এরকম নানান প্রশ্ন করত। এবার এদিকে তো তীর্থবাবু কোনো গাড়িপত্র কিছুই কেনেনি। তো স্বাভাবিকভাবেই মানে ওই কথা বারবার ঘোরাতে হতো। এবার যেহেতু এরা দুজনে খুব ভালো বন্ধু ছিল, তো অনেক সময় কি হতো, তীর্থবাবুর বাবা-মা এই সুধাংশু বাবুকেও কিন্তু ফোন করত। এবার ছেলে এতদিন মানে ছেলের কথাবার্তার মধ্যে মাঝে মধ্যেই কিন্তু ওনার বাবা-মা একটু অসঙ্গতি পেত। এবং বিয়ের কথা বললে, যেহেতু মানে উনি সেভাবে ডেট বলতে পারত না, কারণ মেয়েটির দিক থেকে সেরকমভাবে গ্রিন ফ্ল্যাগ ছিল না। তো বারবার তীর্থবাবুকেও কথা ঘোরাতে হতো। তো একদিন না তীর্থবাবুর মায়ের সন্দেহ হয়। আর এই সময়টায়, এই পুরো টাইম ফ্রেমটায় যেটা হলো সেটা হচ্ছে যে, তীর্থবাবু যেরকম আগে চেহারা স্বাস্থ্য ভালো ছিল, উনি মানে যথেষ্ট স্বাস্থ্য সচেতন একজন মানুষ ছিলেন। আ সব দিক থেকে ঠিকঠাক ছিল। তো সেই মানুষটা কিরকম যেন মানে মাঝে মধ্যেই মাথা ধরে যাচ্ছে, শরীর খারাপ লাগছে, এরকম জিনিস মাঝে মধ্যেই চলত। এবার মাঝখানে উনি যখন বাড়ি গেছিল, তীর্থবাবুর বাবা-মা উনাকে দেখে বলছে, "কিরে তোর চেহারা স্বাস্থ্যের অবস্থা এরকম হয়েছে কেন?" এবারে তখন আ তীর্থবাবুর মা যখন সুধাংশুবাবুকে ফোন করে, এবং ফোন করে যখন গাড়ির কথা বলে যে ও গাড়িটা কবে কিনছে বা কোন গাড়ি কেনার কথা তীর্থবাবু ভাবছে, এই বিষয়ে যখন ওনার মা সুধাংশুবাবুকে জিজ্ঞেস করে, সুধাংশুবাবু কিন্তু কিছুই বুঝতে পারে না। কারণ তীর্থবাবু উনার কাছে গাড়ি কেনার বিষয়ে কোনো কথাই কিন্তু বলেনি। এবং যথারীতি সুধাংশুবাবু বলে যে, "আমি এই বিষয়ে কিছু জানি না।" তো তখন কিন্তু ওনার মায়ের বেশ সন্দেহ হয়। তো সেইটা নিয়ে যখন ওনার মা-বাবা তীর্থবাবুর সাথে কথা বলে, তখন মানে রীতিমতো তীর্থবাবু তখন একটু শরীর খারাপ, এবং অনেক কথায় অসঙ্গতি পাওয়া যায়, তীর্থবাবুর কথায় আরকি। এবার এই সমস্ত বিষয়গুলো যখন ঘটতে থাকে, তখন সুধাংশুবাবু কিন্তু তীর্থবাবুকে বেশ কিছু কথা জিজ্ঞেস করে। মানে একটু চাপ দিয়ে জিজ্ঞেস করতে থাকে যে, "কি ব্যাপার?" এবং ওই যে কথাগুলো হয় তীর্থবাবুর মায়ের সাথে সুধাংশুবাবুর, তাতে সুধাংশুবাবু জানতে পারে যে তীর্থবাবু তার বাড়ি থেকে এই ৩.৫ লাখ টাকা গাড়ি কেনার জন্য নিয়েছিলেন। এবং এই বিষয়ে যখন তীর্থবাবুর সাথে একান্তে সুধাংশুবাবুর কথা হয়, তখন ব্যাপারটা কিন্তু তীর্থবাবু বলে যে ওই মেয়েটিকে টাকা দেওয়ার জন্যই কিন্তু এই টাকাটা নিয়েছিল, এবং ৩.৫ লক্ষ নয়, মেয়েটিকে টোটাল ৫ লক্ষ টাকা সেইবারে দিয়েছে। এবার এই সমস্ত কথাবার্তা যখন হয়, এবং এদিকে মেয়েটির সাথেও কিন্তু খুব যে ভালো সম্পর্ক ছিল সেই সময় তা কিন্তু নয়। কারণ তীর্থবাবু মাঝে মধ্যেই বুঝতে পারত যে মেয়েটি মিথ্যা কথা বলে, বা মেয়েটি ইচ্ছাকৃতভাবে আম সময় দেয়ার কথা বলেও সে টাইম মতো সেখানে আসে না। অন্য মিথ্যে কথা বলে যে আমি বাড়িতে আছি বা অফিসে আছি। এইরকম বিষয়গুলো মানে তীর্থবাবুর মনের মধ্যে অনেকদিন ধরেই চলছিল। কিন্তু সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু সুধাংশুবাবুর সাথে উনি কিন্তু সেভাবে কথা বলেনি। এবং যখন এই বিষয়ে কিছু কথা সুধাংশুবাবুকে বলে, তখন উনি বলছেন যে, "তুই এসব কি
করেছিস, এতগুলো টাকা তুই দিয়ে দিলি, মাঝখানেও আমি দেখেছি তুই অনেক টাকা পয়সা অনেক জিনিসপত্র দিয়েছিস, আর তুই যখন বুঝতে পারছিস যে দিনের পর দিন মেয়েটি এরকম অনেক মিথ্যে কথা বলেছে বা বলছে, এই বিষয়গুলো সম্পর্কে তুই আগে কেন কথা বলিসনি? এবং এই বিষয়টা যখন একটু বাড়াবাড়ি লেভেলে চলে যায়, তখন কিছুটা মানে তীর্থবাবুর শরীরটাও ভালো যাচ্ছে না। তো তখন একদিন সুধাংশুবাবু কি করে, উনি ফোনে ওই মেয়েটিকে বেশ কিছু কথা জানায় যে এরকম ওনার শরীর খারাপ বা এরকম টাকা পয়সার ব্যাপার, এবং তার সাথে সাথে তীর্থবাবুকে দিয়ে জোর করে মানে বুঝিয়ে সুঝিয়ে আর কি সুধাংশুবাবু বলে যে তুই টাকাটা চেয়ে নেওয়ার ব্যবস্থা, অন্তত কিছু টাকা যাতে তোকে ফেরত দেয়। এবং যখন তীর্থবাবু মেয়েটিকে ওই টাকা ফেরত কিছু টাকা ফেরত দেওয়ার কথা বলে, মেয়েটি কিন্তু প্রচণ্ড রেগে যায়, এবং প্রচণ্ড রেগে গিয়ে মেয়েটি অনেক উল্টোপাল্টা কথা তীর্থবাবুকে বলে, এবং ওর সাথে রীতিমতো কথাবার্তা বলা পুরোপুরি বন্ধ করে দেওয়া, যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুমকি দেয়, যেটায় কিন্তু তীর্থবাবু আরও ভেঙে পড়ে। এবং এর মাঝখানে যতবারই দেখা হতো তখন কিন্তু তীর্থবাবু বুঝতে পারতো না, মেয়েটি কিছু না কিছু খাবার এনে কিন্তু তীর্থবাবুকে খাওয়াতো। এবং পরবর্তী সময়ে মানে সেই সময় বুঝতে না পারলেও মানে পরে যখন তীর্থবাবু বিষয়টাকে খুব ভালোভাবে ভাবনা চিন্তা করেন, তখন উনি বুঝতে পারে যে যখনই ওই মেয়েটি কিছু খাবার জিনিস তীর্থবাবুকে দিয়েছিল, প্রত্যেকবারই ওই জিনিসটা খাওয়ার পরে তীর্থবাবুর কিন্তু মানে শরীর প্রচণ্ড ভারী হয়ে আসতো। নয় কাঁধ, নয় কোমর, নয় পিঠ, নয় মাথা, প্রচণ্ড ব্যথা করতো বেশ কিছুক্ষণ। এবং এই যে দিনের পর দিন মেয়েটি তীর্থবাবুর থেকে বিভিন্ন টাকা পয়সা জিনিসপত্র নিয়েছে, যখনই তীর্থবাবু মনে করতো যে মেয়েটিকে এটা নিয়ে কিছু বলবে, কোনো অদ্ভুত একটা কারণে উনি কিন্তু কিছু বলে উঠতে পারতেন। হয়তো মনের মধ্যে অনেক কিছু রয়েছে, উনি ভাবতেন যে মেয়েটাকে আজকে এটা বলবো ওটা বলবো, কিন্তু অদ্ভুত একটা কারণে কোনো অজানা কোনো বাধা যেন তীর্থবাবুকে মানে ওই কথাগুলো বলতে দিত না। এবং এইটা নিয়ে যখন তীর্থবাবুর বাড়িতেও জানাজানি হয়ে যায়, তারাও কিন্তু প্রচণ্ড তীর্থবাবুকে প্রেশার করতে থাকে যে মেয়েটির থেকে টাকা পয়সা চাওয়ার জন্য। এবং সেই মেয়েটি কে, তার বাড়ির লোকের সাথে কথাবার্তা বলতে চায়, কিন্তু কোনোভাবেই মেয়েটি তার বাড়ির কারোর নাম্বার, সেটা তার মায়ের হোক বা বাবার হোক বা ফ্যামিলির কারোর নাম্বার দিতে চায় না। এবং মেয়েটি কিন্তু সত্যি সত্যিই যোগাযোগ অনেক কমিয়ে দেয়। মানে ১০ বার ফোন করলে হয়তো ১ বার ফোন রিসিভ করছে, কোথাও আসতে বললে সেখানেও আসতো না। এই ব্যাপারগুলো কিন্তু চলতে থাকে। এবং একটা সময় আসে যখন তীর্থবাবুর হয়ে সুধাংশুবাবু ফোন করে মেয়েটিকে এবং বলে যে কিছু টাকা পয়সা দিতে, ওর কিছু টাকা পয়সার দরকার আছে। তখন কিন্তু মেয়েটি আরো রেগে যায়, এবং রেগে গিয়ে কিন্তু মেয়েটি সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দেয়। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যেদিন থেকে মেয়েটি যোগাযোগ বন্ধ করে, সেদিন থেকেই কিন্তু তীর্থবাবুর শরীর হঠাৎ করেই ভীষণ রকমভাবে খারাপ হয়ে যায়। দেখুন, মানুষের মন ভালো না থাকলে অবশ্যই শরীর খারাপ লাগে, এটা সত্যি কথা। কিন্তু তীর্থবাবুর ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। সেটা হচ্ছে তীর্থবাবুর সারা শরীরে প্রচণ্ড জ্বালা করতে থাকে, এবং কিছু কিছু জায়গায় হাতের, পায়ের, পিঠের কিছু কিছু জায়গায় লাল লাল চাকা চাকা দাগ হয়ে যায়। এবার এইরকম যখন হলো তখন ওনাকে এই সুধাংশুবাবু একটা ডার্মাটোলজিস্ট, একজন চর্মরোগ বিশেষজ্ঞের কাছে মানে অ্যাপয়েন্টমেন্ট করে দেয়, এবং কোনো রকমে নিয়েও যায়। এবং সেখানে গিয়ে ডাক্তারবাবু কিছু টেস্ট দেয়, ওষুধ দেয়। অদ্ভুত বিষয় হচ্ছে সেই ওষুধ খেয়ে বা সেই মলম লাগিয়ে কোনো রকম কোনো সুরাহা হয় না। এদিকে যেটা হলো, যে মানুষটা মানে একটা জোয়ান মানুষ, তার শরীরে যথেষ্ট সামর্থ্য রয়েছে, সে যথেষ্ট ফিট অ্যান্ড ফাইন ছিল। সে কিরকম যেন একটা মানে অদ্ভুত রকমের তার মধ্যে একটা এনার্জি লস হওয়া শুরু হলো, এবং এর কোনো কারণ ডাক্তার খুঁজে পেল না। এবং একটা সময় যখন ওনার প্রচণ্ড শরীর খারাপ হলো, তখন সুধাংশুবাবু তীর্থবাবুকে বলল যে, "দেখ, আমাকে তো কাজ করতে হবে, আমি তো অফিসে থাকবো। তোর এরকম শরীর খারাপ, তুই বরং বাড়ি চলে যা।" তো সে বাড়িও যেতে চাইছে না। তো অনেক কষ্টে ওর বাড়িতে বলে ঠলে কোনো রকমে সে ফ্লাইটে করে কলকাতা এলো। এবার কলকাতা যেদিন সে ফ্লাইটে করে আসে, মানে সে বাড়িতে ঢুকতে ঢুকতে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তার এতটাই শরীর খারাপ। তো কলকাতায় এসে তার ডিটেলে চিকিৎসা হয়। কিন্তু ডাক্তার কোনোভাবেই কোনো রোগ বলুন বা কোনো স্পেসিফিক প্রবলেম খুঁজে পায় না। কিন্তু যত দিন যেতে থাকে, তীর্থবাবুর শরীর কিন্তু প্রচণ্ড খারাপ হতে থাকে। আর এদিকে যেটা হলো, সুধাংশুবাবুও মেয়েটির ফোন নাম্বার নিয়েছিল, ফোন করার চেষ্টা করলো, ওর বাড়ির লোক ফোন করতো। মেয়েটি ফোন নাম্বারই চেঞ্জ করে দেয়। এবং অদ্ভুত বিষয় হচ্ছে
যে মেয়েটির হোয়াটসঅ্যাপ নাম্বার, একটা ইমেল আইডি, তারপরে ওর ফেসবুকের যে অ্যাকাউন্ট, সেই সমস্ত দিক সবকিছু থেকেই যখন মেয়েটির সাথে যোগাযোগ করা, সবকিছুর মাধ্যমে যখন যোগাযোগ করার চেষ্টা করা হয়, তখন দেখা যায় যে মেয়েটির যে ফেসবুক অ্যাকাউন্ট ছিল, সেই অ্যাকাউন্টটাই হঠাৎ করে প্রাইভেট অ্যাকাউন্টের মতো হয়ে গেছে, মানে কিছু পাওয়াই যাচ্ছে না। আর হোয়াটসঅ্যাপেও যে মেসেজ করা হচ্ছে, সেখান থেকেও কিন্তু কোনো রিপ্লাই আসছে না এবং মেসেজ ডেলিভারি হচ্ছে না। এইরকমভাবে যখন মানে মেয়েটির দিক থেকে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং মেয়েটা যে কোথায় যেখানে কাজ করতে বলেছিল, তো সেই জায়গা থেকে যখন গুগলে সার্চ করা হয়, তো দেখা যায় যে সেটা একটা কোনো বন্ধ অফিস এবং সেই অফিসটা 2019 সালেই বন্ধ হয়ে গেছে। আর ঘটনাটা হচ্ছে 2021-এর শেষের দিককার ঘটনা। ফলে মেয়েটি যেখানে কাজ করতো, যেটা বলেছিল, সেটাও কিন্তু সম্পূর্ণ ভুয়ো বেরোলো। এবং যেইখান থেকে যে অ্যাপের মাধ্যমে ওদের পরিচয় হয়েছিল, সেই জায়গা থেকেও দেখা যাচ্ছে যে মেয়েটার কোনো অ্যাকাউন্টই আর নেই। এইবারে এদিকে তীর্থবাবুর অবস্থা কিন্তু, শারীরিক অবস্থা আস্তে, আস্তে কিন্তু ডিটোরিয়েট করতে থাকে। ওনাকে ডাক্তারের কাছে দেখানো হচ্ছে, কোনোভাবেই কিছু সুরাহা হচ্ছে না। তো সবকিছুর পরে যখন তীর্থবাবুকে সুধাংশুবাবু কলকাতায় গিয়ে যখন তোর বাড়িতে দেখা করে, তো তখন মানে একটু, একটু আরকি একটু বেটার হয়েছে। তো তখন বলছে যে, "কি ব্যাপার? মানে এরকম কি করে হয়ে গেল?" তো তখন তীর্থবাবু বলে যে, "আমাকে এরকম, এরকম মাঝে মধ্যে খাবার দিত।" এরকম মানে সমস্ত বিষয়টার মধ্যেই না একটা মানে ধোঁয়াশা মতো ব্যাপার ছিল। এবার সমস্ত কথাবার্তা শুনে তীর্থবাবুর মায়ের মনে হয় যে এখানে কিছু অন্য ব্যাপার থাকতে পারে। তো উনি সঙ্গে, সঙ্গে একজন আ অ্যাস্ট্রোলজারের কাছে যায় এবং তিনি সমস্তটা শুনে দেখে উনি মানে সৎ মানুষ ছিলেন। তিনি বললেন, "দেখুন, এটা আমি ঠিক করতে পারব না।" কারণ ওর যা মানে ওনার ছেলের আরকি তীর্থবাবুর যা আরকি অ্যাস্ট্রোলজিক্যাল যে ব্যাপার-স্যাপারগুলো রয়েছে, সেখানে কিন্তু কোনো সমস্যা নেই। উনি তখন বলেন যে, "আমার একজন পরিচিত আছে। তো তিনি যদি মানে কিছু করেন তাহলে তিনি করতে পারেন।" তো সেই যে ভদ্রলোক, তিনি আরকি বিভিন্ন শক্তিপীঠে আরকি পুজো আর্চা করেন। কিন্তু উনি হচ্ছেন আবার ওরকম প্রফেশনাল কেউ নয়। যে টাকা নিয়ে কোনো কাজ করবে সেরকম কেউ নয়। তো বলল যে, "আমি জানি না উনি করবেন কিনা।" আর যত দিন যেতে লাগলো তীর্থবাবুর শরীর কিন্তু আরো খারাপ হতে লাগলো। মানে যতই ডাক্তার দেখানো হোক, মানে অদ্ভুত কিছু সমস্যা ছিল। মানে কিছু, কিছু সমস্যা ঠিক হলেও, মানে চামড়ার যে সমস্যাটা হয়েছিল সেটা ওষুধে ঠিক হলেও কিন্তু ওই খেতে ইচ্ছে না করা, আস্তে, আস্তে প্রচণ্ড রোগা হয়ে যাওয়া, শুকিয়ে যাওয়া যেটাকে বলে, সেইটা কিন্তু হচ্ছিল। এবং অনেক কথাবার্তা বলে জানা যায় যে ওই মেয়েটি খুব সামান্য কিছু সময়ের জন্য বা কখনো, কখনো মেয়েটি খুব মানে অদ্ভুত, অদ্ভুত কথা বলত। যে এমন কিছু আছে যেইটা করলে নাকি মানুষ অনেক তাড়াতাড়ি বড়লোক হয়ে যেতে পারে। তারপরে মেয়েটি গুগলে খুব অদ্ভুত, অদ্ভুত জিনিসপত্র সার্চ করত। অদ্ভুত, অদ্ভুত জিনিসপত্রের কথা মেয়েটি মাঝে মধ্যে বলত। যেইগুলো আরকি কোনো সাধারণ মানুষ আরকি সেগুলো সেই বিষয়ে প্র্যাকটিস করে না। তারপরে বিভিন্ন ধরনের ওয়েব পেজ যেইগুলো মানে খুব স্বাভাবিক বা খুব সাধারণ নয়, সেরকম ওয়েব পেজে মেয়েটি যাতায়াত ছিল এবং মেয়েটি সেই বিষয়ে মাঝে মধ্যে ২-১ টা কথাও বলত। তো এরকম কিছু, কিছু বিষয় তীর্থবাবুর থেকে জানা যায়। তো এরপরে ওই যে ভদ্রলোকের কথা বলা হয়েছিল, তো সেই ভদ্রলোকের সাথে যোগাযোগ করা হয়। তো তিনি বলেন যে ছেলেকে আনতে হবে। মানে যার সাথে এটা হয়েছে তাকে না দেখলে উনি বলতে পারবেন না। তো মানে অনেক কষ্ট করে তখন রীতিমতো তীর্থবাবুর শরীরের অবস্থা ভীষণ খারাপ। মানে ১ মাস হয়ে গেছে সে অফিস যেতে পারে না। মানে সে কাজের জায়গায় ব্যাক করতে পারেনি। তো ওনাকে নিয়ে যাওয়া হয়। তো যেদিন নিয়ে যাওয়া হয়, এক ঝলক দেখে ওই ভদ্রলোক নাকি বলেছিলেন যে, "আপনার ছেলেকে তো মানে মারাত্মক রকমভাবে বান মারা হয়েছে এবং আ যেটা করা হয়েছে, যে মেয়েটি আরকি করেছে, একজন মেয়ে করেছে এবং যে করেছে সে কিন্তু একদম মানে শেষ করে দেওয়ার জন্যই করেছে। মানে এই যে শরীর খারাপটা হয়েছে বলছে এটা কিন্তু কোনো ওষুধ সত্যিকারেরই মানে ভালো ডাক্তার দেখানো হয়েছে, সমস্ত টেস্ট হয়েছে। কিন্তু তাতেও কিন্তু কোনো সুরাহা হয়নি।" তো উনি বলছেন যে মারাত্মক রকমভাবে বান মারা হয়েছে এবং এটা অনেক গাড়িয়ে গেছে। মানে বিষয়টা অনেক বাড়াবাড়ি লেভেলে চলে গেছে। এটা ১ম দিকে যদি ধরা যেত তাহলে খুব সহজেই কাজটা করা যেত, ঠিক করা যেত। উনি তখন বলেন যে, "দেখুন, আমি এখন কিছু বলতে পারছি না। আমি চেষ্টা করব। কিন্তু ঘটনা হচ্ছে যে, যে এই কাজটা করেছে সে একটা বিশেষ জিনিসের মাধ্যমে কাজটা করেছে এবং সেই জিনিসটা কি জিনিস দিয়ে সে কাজটা করেছে সেটা যতক্ষণ না বোঝা যাচ্ছে ততক্ষণ কিন্তু মানে আপনাদের ছেলেকে বিপদমুক্ত করা যাবে না।"
তো উনি তখন ঠেকনা দেওয়ার মতো কিছু জিনিসপত্র দেন। উনি বলেন যে, "এইভাবে রাখুন এবং আপনার ছেলেকে ভীষণ সাবধানে রাখবেন।" এবং যে উনি বলেন যে, এই ধরনের বান মারা বা এই ধরনের ক্ষতি করার ক্ষেত্রে মানুষ কিছু, কিছু বিশেষ দ্রব্য ব্যবহার করে। সেই দ্রব্যের দ্রব্যগুণ যেটা থাকে সেটাকে তারা কোনো কালো মন্ত্রের মাধ্যমে সেটাকে জাগরণ করে মানুষের ক্ষতি করে। এবার সেই দ্রব্যটা কি সেটা না জানা অবধি এই জিনিসটাকে কাটানো সম্ভব নয়। আর যেহেতু বিষয়টা অনেকদিন হয়ে গেছে, এটা যদি ১ম এই যদি আরকি ওনার কাছে আসতো বা ওনার কাছে আনা হতো তাহলে হয়তো বিষয়টা অনেক সহজে হতো। এরপরে তো বহু শরীর খারাপ যায়, অনেক কাঠখড় পোড়াতে হয়। মাঝখানে এমন অবস্থা হয়ে গেছিল যে ওনাকে রাতারাতি হাসপাতালে নিয়ে যেতে হয়। সেখানে ওনাকে আরকি কোনো রকমে আরকি সেই দিনের মতো আরকি ওনাকে বাঁচানো হয় এবং তারপরে ওই যিনি তান্ত্রিক ছিলেন তিনি তখন বললেন যে উনি বুঝতে পেরেছেন এটা কোন জিনিস দিয়ে করা হয়েছে। এই বিষয়ে কিছু ডিটেইলস উনি লিখেছেন। আমি আর সেসব নিয়ে বলতে গেলে ঘটনাটা আরো দীর্ঘ হয়ে যাবে। তো সেই জিনিসটাকে কাটানোর জন্য উনি তখন বলেন যে একমাত্র মানে যিনি সর্বশক্তিমতী মা দুর্গা তিনিই একমাত্র এটাকে ঠিক করতে পারেন। তার ক্ষমতার ঊর্ধ্বে তো কিছু হতে পারে না। ভগবানের আশীর্বাদ ও তার ক্ষমতার ঊর্ধ্বে পৃথিবীতে কোনো কিছু নেই। উনি বলেন যে আমি তার একটা মানে সেই মা দুর্গার একটা যজ্ঞ আমি করব এবং সেখানে কিন্তু ওকে উপস্থিত থাকতে হবে। যত শরীর খারাপই হোক না কেন তোকে থাকতে হবে। তারপরে ওনাকে নিয়ে যাওয়া হয় তীর্থবাবুকে এবং সেই যজ্ঞ হয়, সুসম্পন্ন হয় যজ্ঞ এবং অদ্ভুত বিষয় হচ্ছে সেই যজ্ঞটা যখন শেষ আহুতিটা দেয়া হয় না, তখন কিন্তু তীর্থবাবু পুরো অজ্ঞান হয়ে যায়। হঠাৎ করেই অজ্ঞান হয়ে ঠাস করে পড়ে যায় এবং সবাই তো ভীষণ ভয় পেয়ে গেছে যে কি হলো ছেলের? তো তখন ওই ঠাকুরমশাই বললেন ওই তান্ত্রিক আরকি বললেন যে জিনিসটা দিয়ে ওর ক্ষতি করা হয়েছিল সেটা থেকে সম্পূর্ণভাবে ও মুক্ত হয়ে গেছে। এখনো শরীর হয়তো দুর্বল থাকবে কিন্তু শরীরে আর কোনো অসুবিধে নেই। তার কিছুক্ষণ মধ্যে ওনার জ্ঞান আসে এবং ওনার চোখ মুখ শরীর দেখে বোঝা যায় যে হ্যাঁ হয়তো দুর্বল আছে কিন্তু সেই ব্যাপারটা নেই। ওনার চোখ ফুক যেমন বেরিয়ে আসছিল, ওনার যে ভিতরে যে একটা বিশাল কষ্ট রয়েছে সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছিল রীতিমতো। তখন উনি বলেন যে যেই কাজটা করেছে সে নিজের সম্পর্কে সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে এবং তার বয়স থেকে শুরু করে তার সে কি করে সমস্তটাই ওই তান্ত্রিক কিন্তু বলে দিয়েছিলেন এবং যে বয়সের কথা উল্লেখ করে মানে সেই মেয়েটিকে কিন্তু দেখে যখন প্রথম আরকি ওই মেয়েটিকে দেখেছিল তীর্থবাবু তখন কিন্তু সে তার বয়সটা বুঝতে পারেনি। ভেবেছে ওনারই বয়সী ওরকমই হবে। কিন্তু আস্তে, আস্তে যত দিন যেতে থাকে তীর্থবাবুর একটু মনে হচ্ছিল যে মেয়েটা নিজের সম্পর্কে কিছু, কিছু ভুল বলেছে বা বয়স সম্পর্কেও ভুল বলেছে এবং এই তান্ত্রিক যখন বলেন যে এই মেয়েটার এতটা বয়স উনি না ভাবতে পারছে না যে এত বড় একটা প্রতারণা ওনার সাথে হয়েছে। সেই অ্যাপে মানে বন্ধুত্ব থেকে শুরু করে এই জিনিসটা যে পুরোপুরি হয়েছে এবং মেয়েটা যা, যা বলেছে সমস্তটাই মিথ্যে। এবং উনি এটাও বলেন যে ওই মেয়েটা কিন্তু এই কাজই করে এবং সবার সাথে এই ধরনের প্রতারণা করে সে কিন্তু টাকা পয়সা জিনিসপত্র নেয়। এবং ওই যে ব্যাংকে অ্যাকাউন্টে যে টাকা পাঠিয়েছিল, অদ্ভুতভাবে সেই অ্যাকাউন্ট দিয়ে যখন আরকি একটা লেটার পাঠানোর চেষ্টা করা হয়, জানতে পারা যায় যে ওই অ্যাকাউন্টটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। ওই মেয়েটি ওই ব্যাংক অ্যাকাউন্টটাও ক্লোজ করে দিয়েছিল। ফলে ওই মেয়েটিকে ধরা যায়নি কোনোভাবে। হ্যাঁ, ওর বিরুদ্ধে আরকি লিখিত অভিযোগ দেয়া হয় কিন্তু সেটাও কিন্তু কোনোভাবে সে অর্থে কাজে লাগেনি। কারণ উনি স্বেচ্ছায় টাকাটা দিয়ে এটা তো ওইভাবে স্ক্যাম হয়নি, টাকাটা উনি নিজে থেকে স্বেচ্ছায় দিয়েছিলেন। ফলে সেদিক থেকেও কিন্তু অভিযোগ করেও সেভাবে কোনো লাভ হয়নি এবং মেয়েটা যেহেতু সবকিছুই মিথ্যে বলেছিল, ফলে মেয়েটিকে কিন্তু আর ধরা যায়নি তারপরে। তো এটাই ছিল আজকের ঘটনা। তারপরে উনি আস্তে, আস্তে সুস্থ হয়ে ওঠেন এবং তারপরে উনি ওনার লাইফে সবকিছুই খুব ভালো হয়। আর কখনো কোনো অসুবিধে হয়নি। কিন্তু এই ঘটনাটা থেকে একটা জিনিস বোঝার যে মানুষকে কিন্তু বিশ্বাস করার আগে ১০ বার ভাবা উচিত এবং এই ধরনের বিষয় থেকে সবারই উচিত বিরত থাকা। এটাই ছিল ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সকলের সাথে একটু ঘটনাগুলো শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।